আজকে ক্লাস 9-এর 4 নম্বর চ্যাপ্টার পদার্থ, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের দ্রবণ থেকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখো। তো দ্রবণ কি? দ্রবণ হচ্ছে দুই বা তার বেশি সংখ্যক পদার্থে, যেমন কঠিন, তরল, গ্যাসীয় সমসত্ব মিশ্রণে, ঠিক আছে, সমসত্ব মিশ্রণে যে কোনো অংশের উপাদান গঠন ও ধর্ম যদি একই হয় এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়, তবে ওই মিশ্রণকে দ্রবণ বলা হয়। ঠিক আছে, তো দ্রবণের উপাদান কি? দ্রবণের মধ্যে থাকে দ্রাব্য প্লাস দ্রাবক। তো দ্রবণের মধ্যে, ঠিক আছে, দ্রবণের মধ্যে যে উপাদানটি সাধারণত বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাব্য। তো বেশি পরিমাণে যেমন চিনির জল, ঠিক আছে, চিনির জলের মধ্যে জলটা হচ্ছে দ্রাবক আর চিনিটা হচ্ছে দ্রাবক। এই দ্রাবক আর দ্রাব্য মিলেই চিনির জলটাকে আমরা দ্রবণ বলবো। তো সেখানেই বলা হয়েছে, ঠিক আছে, এটাই দেখো, যেমন চিনি ও জলের মধ্যে দ্রবণে চিনি হলো দ্রাব্য এবং জল হলো দ্রাবক। ঠিক আছে, তো এই দ্রাব্য এবং দ্রাবককে একসাথে দ্রবণ বলবো, মানে চিনির জলটাকে আমরা কি বলবো? দ্রবণ এক ধরনের। চিনি ও জলের মিশ্রণটি হচ্ছে দ্রবণ। তো এখানে মিশ্রণ কথাটি ব্যবহার করছি, মানে সমস্ত দ্রবণেই কিন্তু মিশ্রণ, কিন্তু সমস্ত মিশ্রণ দ্রবণ না। ঠিক আছে, মানে যে সকল দ্রবণ আছে সবাই কিন্তু মিশ্রণ। তো সমস্ত দ্রবণে মিশ্রণ বলতে দ্রবণ কিন্তু মিশ্রণ দিয়েই কিন্তু দ্রবণ তৈরি হয়। ঠিক আছে, যেমন চিনি জলের মিশ্রণ, নুন জলের মিশ্রণ, তো এগুলো মিশ্রণ দিয়েই তো দ্রবণটা তৈরি হচ্ছে। আর সমস্ত মিশ্রণ দ্রবণ না, মানে মিশ্রণও কিন্তু সমস্ত যে মিশ্রণ আছে সেগুলো কিন্তু দ্রবণ না। মিশ্রণ দুই ধরনের হয়, একটা হচ্ছে সমসত্ব, একটা হচ্ছে অসমসত্ব। ঠিক আছে, সমসত্ব মিশ্রণটাকে আমরা দ্রবণ বলবো, আর অসমসত্ব মিশ্রণটা যেমন ক্লোরিড, প্রলম্বন, এগুলো। তো দেখো, এই যে সমস্ত দ্রবণই মিশ্রণ, কিন্তু সমস্ত মিশ্রণ দ্রবণ না। ঠিক আছে, মিশ্রণ যেমন সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ, এই সমসত্ব মিশ্রণটাকেই দ্রবণ বলবো। আর অসমসত্ব মিশ্রণ যেমন ক্লোরিড দ্রবণ, প্রলম্বন, এইগুলো হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তো দেখো, দ্রবণের সংজ্ঞাতে বলেছে কঠিন, তরল ও গ্যাসীয় সমসত্ব মিশ্রণ। ঠিক আছে, সমসত্ব মিশ্রণের যেখানে উল্লেখ থাকবে সেটাই যাবে প্রকৃত দ্রবণ। তো এই যে দ্রবণকে 3 ভাগে ভাগ করা যায়: প্রকৃত দ্রবণ, ক্লোরীয় দ্রবণ, ঠিক আছে, আর প্রলম্বন। তো এই যে দ্রবণকে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে ক্লোরীয় দ্রবণ, ঠিক আছে, ক্লোরীয় দ্রবণ, আর 3 নম্বর হচ্ছে প্রলম্বন। তো প্রকৃত দ্রবণ কি, ক্লোরীয় দ্রবণ কি, প্রলম্বন কি, ঠিক আছে, এদের সংজ্ঞা আছে বইতেই, চলো দেখে নিই। তো প্রকৃত দ্রবণ কি? কোনো দ্রাবকে মিশ্রিত দ্রাব্য পদার্থ, যেমন 10⁻⁸ সেন্টিমিটার, ঠিক আছে, কিংবা আরও ক্ষুদ্রতর ব্যাস বিশিষ্ট কণায় বিভাজিত হয়ে এবং দ্রাবকের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গিয়ে যে স্বচ্ছ সমসত্ব মিশ্রণ গঠন করে তাকেই হচ্ছে প্রকৃত দ্রবণ বলবো। তো প্রকৃত দ্রবণের ক্ষেত্রে 10⁻⁸ সেন্টিমিটার কিংবা আরও ক্ষুদ্রতর ব্যাস বিশিষ্ট কণা, একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকবে, ঠিক আছে, প্রকৃত দ্রবণে। উদাহরণ যেমন জলে চিনি, তুতে খাদ্য লবণ ইত্যাদির দ্রবীভবনে যে সমসত্ব স্বচ্ছ মিশ্রণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে প্রকৃত দ্রবণ। তো চিনি এবং যে জলের মিশ্রণ, সেখানে দেখবে একদম চিনি এবং জলের সাথে একদম স্বচ্ছভাবে মিশে যায়। ঠিক আছে, তার মধ্যে যে কণাগুলো সেগুলো আমরা দেখতেই পাই না। তুতে খাদ্য লবণ যদি জলের সাথে মিশ্রণ করি, একদম জলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যাবে একদম, ঠিক আছে, যে গুলে যাবে। তো সেখানের মধ্যে কোনো কণা আমরা দেখতে পাই না। ঠিক আছে, মানে সে কণাগুলো এত ক্ষুদ্র যে খুবই দৃশ্যমান কম। ঠিক আছে, তাহলে কি বলেছে? এক ধরনের মিশ্রণে দ্রাবের কণাগুলি দ্রাবকের সঙ্গে এমনভাবে মিশে থাকে যে দ্রাব্য ও দ্রাবকের পৃথক অস্তিত্ব বোঝা যায় না। ঠিক আছে, মানে এতটাই যে মিশে যায় চিনি বা জলের মধ্যে, নুন জলের মধ্যে আমরা দেখেছি চিনি জল এবং নুন জল যখন গুলি, ঠিক আছে, তখন দেখবে কণা কিছু দেখতে পায় না, একদম মিশে যায়। সেটাই বলেছে যে অস্তিত্বই বোঝা যায় না যে কণাগুলো আছে কি না, একদম মিশে যায়। যখন চিনি বা খাদ্য লবণ জলে দ্রবীভূত হয় তখন ওইসব পদার্থের কণাগুলি অণু বা আয়ন সমূহ
আয়নসমূহ জলের আন্তরাণবিক স্থানে প্রবেশ করে এবং এর ফলে কি হয়, একটি সমসত্ব মিশ্রণ উৎপন্ন হয়। ঠিক আছে, প্রকৃত দ্রবণে উপস্থিত দ্রাবের কণাগুলি অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় এগুলিকে আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্য দেখা যায় না। দ্রাবের কণাগুলি ফিল্টার পেপার এবং পার্চমেন্ট পেপারের যে সূক্ষ্ম রন্ধ্র অতিক্রম করে সহজেই বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তো কি বলছি, এখানে এতটাই ক্ষুদ্র যে এখানে মাইক্রোস্কোপ তো দূরের কথা, আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পাই না। মানে মাইক্রোস্কোপের সাহায্যে যে দেখব তার থেকেও ছোট্ট হচ্ছে আল্ট্রা মাইক্রোস্কোপ। ঠিক আছে, তো সেই ছোট আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যেও আমরা দেখতে পাই না, এতটাই ক্ষুদ্র। এবং দেখো ফিল্টার পেপার এবং পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে অতিক্রম করে যায়। তো পার্চমেন্ট যে পেপারগুলো আছে, ঠিক আছে, বা ফিল্টার পেপার, তো এতটাই ক্ষুদ্র যে অতিক্রম করে যায়। ঠিক আছে, পেপারের মধ্যে এপার থেকে পেপারের ওই পারেও অতিক্রম করে যায়, এতটাই ক্ষুদ্র, সেটাই বলছে। তো প্রকৃত দ্রবণের ব্যাস খুবই ক্ষুদ্র। ঠিক আছে, এই যে 10⁻⁻8 সেন্টিমিটার বা তারও ক্ষুদ্র। এরপর দেখব আমরা কলয়েডীয় দ্রবণ। তো কলয়েডীয় দ্রবণ কি, যখন একটি পদার্থ যেমন কঠিন তরল গ্যাসীয় অপর একটি পদার্থের কঠিন তরল বা গ্যাসীয় মধ্যে 10⁻7 থেকে 10⁻5, ঠিক আছে, 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে একটি অস্বচ্ছ অসমসত্ব কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, তখন সেই মিশ্রণকে কলয়েডীয় দ্রবণ বলা হয়। দুধ, চা, কফি, ভাতের ফ্যান, আঠা, এগুলো হচ্ছে কলয়েডীয় দ্রবণ। তো কলয়েডীয় দ্রবণের যে কণা, ঠিক আছে, যে কণাটির ব্যাস সেটি কি হবে 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কলয়েডীয় দ্রবণের কণার ব্যাস। আর প্রকৃত দ্রবণের কণার ব্যাস এই যে 10⁻8 সেন্টিমিটার থেকে তার থেকে আরও কম। কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাসের সাথে বেশি সংখ্যক থাকে তো সেটা সব থেকে ছোটো বা ক্ষুদ্র, আর কোনো যে সংখ্যা তার পাওয়ারে যদি মাইনাস থাকে এবং কম সংখ্যক থাকে সেটা সব থেকে বড়। তো সেটাই আমরা জানি। তো এখানে পাওয়ারে যতই বেশি থাকবে, যদি মাইনাস থাকে সেটা হয়ে যাবে তত ক্ষুদ্র। ঠিক আছে, যদি মাইনাস দেওয়া থাকে, কিন্তু যদি মাইনাস না থাকে সেটা বৃহৎ হয়ে যাবে। কলয়েডীয় দ্রবণ কিন্তু অস্বচ্ছ এবং অসমসত্ব। প্রকৃত দ্রবণে কি, যে মিশ্রণটা চিনি জলের বা নুন জলের বা তুতে জলের, তো সেখানে যদি গুলে নিই জল চিনি, সেখানে যদি মিশ্রণ করে নিই, গুলে নিই, তাহলে তাদের কণাগুলো কিন্তু আমরা দেখতে পাবো না, অস্তিত্বই দেখতে পাবো না যে কণা আছে। কলয়েডীয় দ্রবণ অস্বচ্ছ এবং অসমসত্ব কেন হয়ে যাবে, কারণ তাদের মধ্যে যে ছোট ছোট ক্ষুদ্র কণা আছে সেগুলো কিন্তু একটুকু হলেও দেখতে পাওয়া যাবে। তাই দেখো এখানে অস্বচ্ছ বা অসমসত্ব দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে। তো এখানে দেখো যেমন দুধ, চা, কফি, এগুলো ভাতের ফ্যান, আটা, এগুলো হচ্ছে কি কলয়েডীয় দ্রবণ। এদের মধ্যে যে কণা রয়েছে সেগুলো আমরা যদি ভালোভাবে দেখি একটু হলেও দেখতে পাবো। তো দেখো কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম, ঠিক আছে, তো এখানে কি বলেছে, কলয়েডীয় দ্রবণ দুটি দশা দ্বারা গঠিত, একটা হচ্ছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম। ঠিক আছে, এই যে কণার ব্যাস সেটা বললাম যে 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে দেখো এই অপর দশার মধ্যে ব্যাসযুক্ত কণারূপে অপর দশার মধ্যে সমভাবে বিস্তৃত থাকে, একে বলছি বিস্তৃত দশা। ঠিক আছে, এই বিস্তৃত দশার কণাগুলি সমভাবে ছড়িয়ে থাকে, তাকে বলবো আমরা বিস্তার মাধ্যম। তো দেখো এখানে কলয়েডীয় দ্রবণের এক্সাম্পল দেওয়া আছে, যেমন এক বালতি জলে কয়েক ফোঁটা তেল যোগ করলে এটি কলয়েড দ্রবণ গঠিত হয়, যাতে জল হলো বিস্তার মাধ্যম এবং তেল হলো বিস্তৃত দশা। তো দেখো এখানে বিস্তার মাধ্যম হচ্ছে জল আর তেল হচ্ছে বিস্তৃত দশা। কেন, কারণ বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের মধ্যে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, তেল জলের মধ্যে ছড়িয়ে রয়েছে। তো একটু আগে আমরা পড়লাম, দেখো এই যে অপর দশার মধ্যে সমভাবে বিস্তৃত থাকে তাকে বিস্তৃত দশা বলবো, এবং যে দশার মধ্যে বিস্তৃত দশাগুলি মানে বিস্তৃত দশার কণাগুলি ছড়িয়ে থাকবে তাকে বলবো আমরা বিস্তার মাধ্যম। এখানে কি বলেছে, কলয়েডের সূক্ষ্ম কণাগুলিকে খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় না, কিন্তু আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। ঠিক আছে, যে মাইক্রোস্কোপ সেখানে দেখা না গেলেও আল্ট্রা মাইক্রোস্কোপ, যেটা তার থেকেও ক্ষুদ্র
যে যন্ত্র সেই সাহায্যে কিন্তু কণাগুলিকে দেখা যায়। এই কণাগুলি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারলেও পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে যেতে পারে না। ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারবে, কিন্তু পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে যেতে পারবে না। আর প্রকৃত দ্রবণে দেখলাম আমরা যে ফিল্টার হোক আর পার্চমেন্ট পেপার হোক, দুটোতেই কণাগুলো পার হয়ে যাবে, অতিক্রম করে যাবে। মানে প্রকৃত দ্রবণের থেকে কলোয়েডীয় দ্রবণের কণাগুলো একটু বেশি বড়, তাই পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে যেতে পারছে না। একে আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যেও দেখা যাচ্ছে, কিন্তু এই যে প্রকৃত দ্রবণের কণাগুলো, এগুলো মাইক্রোস্কোপ আল্ট্রা মাইক্রোস্কোপ দুটোতেই দেখা যাচ্ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত দ্রবণের ছবি, এটা কলোয়েডীয় দ্রবণের ছবি, এটা প্রলম্বনের। তো দেখো এই যে কণার ছবিগুলো দেওয়া আছে, এটাতে অতি ক্ষুদ্র, এটা তার থেকে একটু বেশি, এবং প্রলম্বনের সবথেকে বড় কণা। তো দেখো এখানে কলোয়েডীয় দ্রবণের কণাগুলি প্রকৃত দ্রবণের অপেক্ষা বড়, কিন্তু প্রলম্বনের অপেক্ষা ছোট। তো এই যে প্রকৃত দ্রবণের থেকে একটু বড় এবং প্রলম্বনের থেকে একটু ছোট কণাগুলো, তো সেটাই বলেছে। তারপর কলোয়েডীয় দ্রবণকে স্থিরভাবে রেখে দিল, এতে উপস্থিত কণাগুলি বিস্তার মাধ্যমে ইতস্ত বিক্ষিপ্ত বিরামহীনভাবে ছুটে বেড়ায়। তাই এই কণাগুলিকে এরূপ বিচরণ করাকে ব্রাউনীয় গতি বলা হয়। তো ব্রাউনীয় গতি কোন দ্রবণে দেখা যায়, সেটা হবে কলোয়েডীয় দ্রবণে। ঠিক আছে, তো কলোয়েডীয় দ্রবণকে যদি আমি স্থিরভাবে রেখে দিই, তার মধ্যে যে কণাগুলো রয়েছে, ঠিক আছে, সেই কণাগুলি বিস্তার মাধ্যমে ছড়িয়ে বেড়াবে। ঠিক আছে, ইতস্তত বিক্ষিপ্ত এবং বিরামহীনভাবে ছুটে বেড়াবে বা ছড়িয়ে বেড়াবে। সেই কণাগুলির এইরূপ বিচরণকে আমরা ব্রাউনীয় গতি বলবো। এই যে কণাগুলো চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে ব্রাউনীয় গতি, কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরপর দেখব প্রলম্বন। তো প্রলম্বন কি? প্রলম্বন হচ্ছে একটি পদার্থ সাধারণত কঠিন, অপর একটি পদার্থ সাধারণত তরল। ঠিক আছে, এর মধ্যে 10⁻⁴ সেন্টিমিটারের অধিক ব্যাস বিশিষ্ট কণারূপে বিভাজিত হয়ে বিস্তৃত থাকলে যে অস্থায়ী অসমসত্ব মিশ্রণ উৎপন্ন হয় তাকে বলবো আমরা প্রলম্বন। তো এই যে প্রলম্বনের ছবি, প্রলম্বনের ক্ষেত্র হচ্ছে অস্থায়ী অসমসত্ব। ঠিক আছে, কলোয়েডের মতোই এর ব্যাস কিন্তু কলোয়েডের থেকে আরও বেশি, 10⁻⁴। তো প্রলম্বনের কণার ব্যাস আরও বেশি। ঠিক আছে, তা এখানে দেখো যে সংখ্যক রয়েছে 10 সংখ্যক, তার পাওয়ারের মাথায় দেখো যে সংখ্যাগুলো রয়েছে, যেমন 8। ঠিক আছে, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে, কলোয়েড দ্রবণের ক্ষেত্রে 7 থেকে 5, প্রলম্বনের ক্ষেত্রে 4। এখানে পাওয়ারে বেশি সংখ্যক রয়েছে মানে কণার ব্যাস বেশি নয়, মানে যত পাওয়ার বেশি থাকবে এবং সাথে মাইনাস রয়েছে। ঠিক আছে, পাওয়ারের মাথায় যত বেশি সংখ্যক থাকবে এবং মাইনাস যদি থাকে তাহলে সেটা তত ক্ষুদ্র। মাইনাস যদি না থাকতো এখানে কিন্তু প্রকৃত দ্রবণের ক্ষেত্রে বেশি হতো। ঠিক আছে, তাই এখানে দেখো কণার ব্যাস এতটাই ক্ষুদ্র, -8, 10⁻⁸। ঠিক আছে, এখানে 10⁻⁷ থেকে 10⁻⁵ কলোয়েডে, তারপর প্রলম্বনে 10⁻⁴। ঠিক আছে, তো এখানে পাওয়ারের মাথায় যে ছোট সংখ্যক আছে তার মানে কণার ব্যাস কম সেটা নয়, পাওয়ারের মাথায় মাইনাস কম সংখ্যক রয়েছে তার মানে বেশি, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এর কণার ব্যাস সব থেকে ক্ষুদ্র প্রকৃত দ্রবণে, তার থেকে একটু বড় হচ্ছে কলোয়েডে। ঠিক আছে, তার থেকে বড় হচ্ছে প্রলম্বনে কণার ব্যাস সব থেকে বেশি, 10⁻⁴। ঠিক আছে, মাইনাস আছে বলে এখানে কণার ব্যাস বড় হয়ে গেছে। ঠিক আছে, বেশি হয়ে গেছে। তো এখানে দেখো উদাহরণ দিয়েছি, যেমন বালির মিহিদানা বা চকের সূক্ষ্ম চূর্ণকে জলের সঙ্গে মেশালে প্রাপ্ত মিশ্রণটিকে ঘোলা দেখায়, অর্থাৎ একটি প্রলম্বন উৎপন্ন হয়। এটিকে স্থির অবস্থা অনেকক্ষণ রেখে দিলে অপেক্ষাকৃত ভারী কণাগুলি নিচে থিতিয়ে পড়ে যায়, কিন্তু সূক্ষ্ম কণাগুলি জলের মধ্যে প্রলম্বিত অবস্থায় থাকে। তো আমি যদি জল আর বালির মিশ্রণকে গুলি, কিংবা একটা জলের মধ্যে যে চকের চূর্ণ আছে গুলি, তার মধ্যে দেখবি কি হবে, কিছুক্ষণ পর বালিগুলো নিচে থিতিয়ে পড়ে যাবে জলের মধ্যে, কারণ কণাগুলো ভারী। ঠিক আছে, এবং তলে দেখবে থিতিয়ে পড়ে যায়। যদি বালি আর জলের গুলে দেখবে তোমরা, একটা গ্লাসের মধ্যে জল ও বালির মিশ্রণকে গুলে দেখবে, কিছুক্ষণ পর গোলার পর দেখবে বালিগুলো নিচে থিতিয়ে পড়ে আছে। ঠিক আছে, তো এটা প্রলম্বনের ক্ষেত্রে দেখি। তারপর কি বলেছে দেখো, প্রলম্বনের কণাগুলিকে খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যে সহজেই দেখা যায়। ফিল্টার পেপারের সাহায্য ছেঁকে প্রলম্বিত কণাগুলিকে
জল থেকে পৃথক করা যায়। তো প্রলম্বনের ক্ষেত্রে যে মিশ্রণটি রয়েছে, ঠিক আছে, দ্রবণে, তো তার মধ্যে যে কণাগুলো রয়েছে সে কণাগুলো কিন্তু ছেঁকাও যাবে, ফিল্টার পেপারেও ছেঁকা যাবে এবং খালি চোখও আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে দেখো প্রকৃত দ্রবণ, কলোয়েডীয় দ্রবণ ও প্রলম্বনের মধ্যে তুলনা করা আছে। এটা হচ্ছে প্রকৃত দ্রবণ, তারপর হচ্ছে কলোয়েডীয় দ্রবণ, তারপর হচ্ছে প্রলম্বন। এই তিনটের সাথে একে অপরের তুলনা করা হয়েছে। তো দ্রবণের প্রকৃতি কী? প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা দেখলাম সমসত্ব এবং স্বচ্ছ। ঠিক আছে, মানে একটুতেই যদি আমরা গুলে নিই দ্রবণটাকে, ঠিক আছে, দ্রবণের মিশ্রণটাকে, তো গুলে নেওয়ার পর কিন্তু আমরা সেই যে কণাগুলো সেগুলো আমরা দেখতেই পাবো না, তাদের অস্তিত্বই থাকবে না, একদম মিশে যাবে এবং সেই দ্রবণটা স্বচ্ছ এবং ক্লিয়ার হবে। ঠিক আছে, কোনো কণা দেখতে পাওয়া যাবে না, সেটাই বলেছে। আর কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে অসমসত্ব এবং অস্বচ্ছ থাকবে। আর প্রলম্বনের ক্ষেত্রেও সেই অসমসত্ব এবং অস্বচ্ছ। কেন? কারণ এদের মধ্যে যে কণাগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তা এখানে বলেছে, এবং যে একেবারে গুলে যাবে তা নয়। ঠিক আছে, তো সেটাই বলছে। তারপর প্রকৃত দ্রবণের কণার ব্যাস 10⁻⁸ সেমি এবং তার কম, এতটাই ক্ষুদ্র কণা। দ্রবণের ক্ষেত্রে আমরা শুধু এখানে কণার সম্পর্ক দেখব। ঠিক আছে, যার কণা যত ক্ষুদ্র এবং ছোট হবে সেই দ্রবণ তত মানে সমসত্ব এবং স্বচ্ছ হবে, ক্লিয়ার হবে এবং কণাগুলো দেখতেই পাওয়া যাবে না। ঠিক আছে, আর যার দ্রবণে যত বেশি কণা বা কণার ব্যাস বড় হবে সেইগুলো কিন্তু অসমসত্ব এবং অস্বচ্ছ হবে। তো এখানে দেখো কণার ব্যাস খুবই ছোট এবং ক্ষুদ্র, -8 আছে পাওয়ারে। ঠিক আছে, এখানে যদি শুধু 8 হতো কিন্তু সেটা সব থেকে বৃহৎ হয়ে যেত, যেহেতু মাইনাস দেওয়া আছে। ঠিক আছে, মাইনাস দেওয়া থাকলে যত বেশি সংখ্যক থাকবে সেটা কিন্তু তত ক্ষুদ্র হবে। ঠিক আছে, আগেও আমরা আলোচনা করেছি পাওয়ারে নিয়ে। ঠিক আছে, পাওয়ারের সম্পর্কে। তারপর দেখো কলোয়েড দ্রবণের ক্ষেত্র 10⁻⁷ থেকে 10⁻⁵ সেমি, এটা কিন্তু অসমসত্ব এবং অস্বচ্ছ, মানে এই যে প্রকৃত দ্রবণ তার থেকে কিন্তু কলোয়েড দ্রবণের কণার ব্যাস একটু বড়। ঠিক আছে, একটু কম সংখ্যক রয়েছে পাওয়ারের মাথায়, মানে পাওয়ারের মাথায় মাইনাস কম সংখ্যক থাকলেই কিন্তু সেটা তত বড়, আর পাওয়ারের মাথায় মাইনাস যত বেশি সংখ্যক থাকবে, মাইনাস থাকলে বেশি সংখ্যক থাকলে সেটা তত ক্ষুদ্র। ঠিক আছে, প্রলম্বনের ক্ষেত্রেও সেই একই, অসমসত্ব এবং অস্বচ্ছ। ঠিক আছে, এটাও 10⁻⁴ সেমি এবং এর বেশি, এর কণার ব্যাস আরও বেশি, 10⁻⁴। ঠিক আছে, এখানে -4 দেওয়া আছে, মানে আরও বেশি। 10⁻⁻² হলে আরও বেশি হতো, 10⁻⁻1 হলে আরও বেশি হতো, 10⁻⁸ হলে আরও কম হতো। ঠিক আছে, সেইটাই বলছে। তো এর ব্যাস আরও বেশি আর এর কণার ব্যাস সব থেকে কম প্রকৃত দ্রবণের। দৃশ্যমানতা আল্ট্রাস্কোপের সাহায্যেও দেখা যায় না, এতটাই ক্ষুদ্র। ঠিক আছে, প্রকৃত দ্রবণে যে কণা সেগুলো আমরা মাইক্রোস্কোপ তো দূরের কথা, আল্ট্রা মাইক্রোস্কোপে যদি আমরা দেখি সেটাতেও দেখতে পাবো না, এতটাই ক্ষুদ্র। আর কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়, মানে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা না গেলেও কণাগুলিকে, ঠিক আছে, কলোয়েডীয় দ্রবণের যে কণা সেটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা না গেলেও আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যাবে, যেটা একদম ক্ষুদ্র। ঠিক আছে, একদম ক্ষুদ্রতর যে মাইক্রোস্কোপের থেকেও ক্ষুদ্র। তারপর দেখো প্রলম্বনের ক্ষেত্রে এটা খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপও আমরা দেখতে পারবো যে কণাগুলো। ঠিক আছে, বা দৃশ্যমানতা যাকে বলছি দ্রবণের মধ্যে, যেমন জল আর বালির মিশ্রণকে গুলি, বালিগুলো তো অবশ্যই দেখতে পাবো। ঠিক আছে, বালির কণাগুলিকে থিতিয়ে পড়বে জলের মধ্যে, তো সেটা আমরা অবশ্যই দেখতে পারবো। তারপর দেখো কণাগুলি থিতিয়ে পড়ার প্রবণতা, কণাগুলি কখনোই থিতিয়ে পড়ে না, একদম মিশে যায়, গুলে যে আমরা বললাম, যেমন চিনি জলের মিশ্রণ, নুন জলের মিশ্রণে যদি গুলি তো কণাগুলোকে দেখতেও পাবো না এবং নিচে থিতিয়েও পড়বে না, একদম স্বচ্ছ ক্লিয়ারলিভাবে বা সমসত্বভাবে মিশে যাবে। তারপর দেখো কলোয়েড দ্রবণের ক্ষেত্রে উত্তপ্ত করলে, তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে থিতিয়ে পড়ে যাবে। ঠিক আছে, যেমন দুধ, চা, কফি, এগুলো হচ্ছে কলোয়েড দ্রবণের এক্সাম্পল। তারপর যে জলের মধ্যে তেলের ফোঁটা যদি দিই সেটা কিন্তু দেখতে পাবো কণাগুলো। ঠিক আছে, উত্তপ্ত বা গরম যদি করি সেখানে থিতিয়ে পড়বে, তখন দেখতে পাবো। প্রলম্বনের ক্ষেত্রে দেখো অভিকর্ষ বলের প্রভাবে ধীরে ধীরে থিতিয়ে পড়ে। তো আমরা জানি যে চিনির যে কণা সেটা তো ভারী, তাহলে নিশ্চয়ই কিছুক্ষণ পর সেটা থিতিয়ে পড়বে। তারপর যেমন চকের চূর্ণ, ঠিক আছে, তারপর যেমন চুন জল, এইগুলোর মধ্যে কিন্তু কণাগুলো বেশ
অনেকটাই বেশি থাকে যাতে থিতিয়ে পড়ে যায়। তারপর টিন্ডাল প্রভাব তো দেখা যাবেই না প্রকৃত দ্রবণে, কারণ কণার ব্যাস অত্যন্ত ছোট। ঠিক আছে, আর কলয়েডে টিন্ডাল প্রভাব দেখা যাবে এবং প্রলম্বনেও টিন্ডাল প্রভাব দেখা যাবে। তো টিন্ডাল প্রভাবটা কি এখানে দেখো দেওয়া আছে ছোট্ট করে। এখানে প্রকৃত দ্রবণ আর কলয়েড দ্রবণের মধ্যে তুলনা করা হয়েছে। টিন্ডাল প্রভাব দেখো, কলয়েড দ্রবণের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠালে কলয়েড কণাগুলি ওই রশ্মিকে বিচ্ছুরিত করে, ফলে আলোক রশ্মির গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। এই ঘটনাকে বলছি টিন্ডাল প্রভাব। তো এই যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু কি হচ্ছে, একটু একটু দেবে ফাঁকা থাকে। কণা যখন যে দ্রবণটার মধ্যে কণা ফাঁকা থাকবে, সে ফাঁকার মধ্যে কিন্তু যদি আমরা টর্চ বা আলো দিই, ঠিক আছে, তখন দেখব যে সেখান থেকে আলো বিচ্ছুরিত করছে সে কণাগুলো চারিদিকে। ঠিক আছে, কিন্তু প্রকৃত দ্রবণের ক্ষেত্রে সেটা হবে না, কারণ একদম মিশে যায়, তো সেটা কিন্তু দেখতে পাবো না, আলো ছড়িয়ে যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে টিন্ডাল প্রভাব। প্রকৃত দ্রবণে আলো ছড়িয়ে যায় না, তাই টিন্ডাল প্রভাব দেখা যায় না। আর কলয়েডীয় প্রলম্বনের ক্ষেত্রে আলো ছড়িয়ে যায় কণার মধ্যে, যে দ্রবণের মধ্যে কণা রয়েছে। ঠিক আছে, এবং সে কণাতে যদি আলো দিই, আলোর প্রতিফলন করি, ঠিক আছে, তখন কিন্তু আলো ছড়িয়ে যাবে। তো সেটাই বলেছে, আলো ছড়িয়ে গেলে টিন্ডাল প্রভাব সেটা দেখতে পাবো। পর দেখব বিভিন্ন ধরনের কলয়েডীয় দ্রবণ। ঠিক আছে, তো কলয়েডীয় দ্রবণের মধ্যে দুই ধরনের দশা থাকে আমরা দেখলাম। একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা হচ্ছে বিস্তার মাধ্যম। তো বিস্তৃত দশা বিস্তার মাধ্যমে ছড়িয়ে যায়। ঠিক আছে, তো এই যে বিস্তৃত দশা, এখানে আর বিস্তার মাধ্যম দেওয়া আছে দেখো, যেমন বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশা কঠিন, তো সেটাকে আমরা বলবো সল। এটা হচ্ছে তরলে কঠিনে, যেমন এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ রং, স্টার্চ দ্রবণ, সালফার সল, গোল্ড সল। ঠিক আছে, রং তো একটা তরল। ঠিক আছে, তরলের মধ্যে কঠিন যোগ করে রং পাবো আমরা। তরল হচ্ছে বিস্তার মাধ্যম আর কঠিন হচ্ছে বিস্তৃত দশা। তারপর দেখো, বিস্তার মাধ্যম আছে গ্যাস, বিস্তৃত দশা আছে কঠিন। ঠিক আছে, তো এখানে আমরা একে বলবো কঠিন অ্যারোসেল। এটা হচ্ছে গ্যাসে কঠিন। তো উদাহরণ যেমন ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা। ঠিক আছে, কারণ হচ্ছে গ্যাসের মধ্যে কঠিন পদার্থ রয়েছে। ঠিক আছে, যেমন ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা। গ্যাস হচ্ছে বিস্তৃতার মাধ্যম আর কঠিন হচ্ছে বিস্তৃত দশা। তো ধোঁয়া হচ্ছে গ্যাস, তার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন পদার্থ রয়েছে, ঠিক আছে, সেই মিলে হচ্ছে ধোঁয়া। এটাকে আমরা বলবো কঠিন অ্যারোসেল। ঠিক আছে, তারপর দেখো বিস্তার মাধ্যম কঠিন, বিস্তৃত দশাও কঠিন, তাহলে সেটাকে আমরা বলবো কঠিন সল। এটা কঠিনে কঠিন, যেমন ধাতু সংকর, রঙিন, কাঁচ, এগুলো হচ্ছে কঠিন সলের এক্সাম্পল। তারপর দেখব তরল অ্যারোসেল। ঠিক আছে, এগুলো হচ্ছে কলয়েডের নাম। তারপর হচ্ছে তরল অ্যারোসেল, বিস্তার মাধ্যম গ্যাস, বিস্তৃত দশা তরল। তো গ্যাসে তরলে যখন হয়ে যাবে, যেমন কুয়াশা, মেঘ। ঠিক আছে, কুয়াশা গ্যাসের মধ্যে ছোট ছোট যে জলকণা রয়েছে সেটা হচ্ছে তরল। তারপর মেঘ, একই রকমভাবে মেঘ তো হচ্ছে গ্যাসীয় পদার্থ, তার মধ্যে যে ছোট ছোট যে জলকণা আছে সেটা নিয়ে মেঘ গঠিত হয়। তো বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস, বেশিরভাগ গ্যাসের মধ্যে ছোট ছোট জলকণা রয়েছে, বিস্তৃত দশা, তাহলে সেটাকে আমরা বলবো তরল, মানে তরল অ্যারোসেল। তারপর কলয়েডের নাম হচ্ছে ইমালশন। তো ইমালশনটা কি, বিস্তার হচ্ছে তরল আর বিস্তৃত হচ্ছে তরল। ঠিক আছে, এখানে দুটোই তরল, তাহলে তরল যেমন দুধ, শ্যাম্পু, ফেস ক্রিম, মাখন, এগুলো হচ্ছে ইমালশন। তরলটাকে আমরা বলবো ইমালশন। ঠিক আছে, যেমন দুধ, শ্যাম্পু কি, দুধও হচ্ছে এক ধরনের তরল, তার মধ্যে যে বিভিন্ন ধরনের প্রোটিন উপাদান রয়েছে, ঠিক আছে, সেটাও হচ্ছে তরল। শ্যাম্পুর মধ্যে লিকুইড থাকে, তরলও থাকে, এবং যে বিভিন্ন কৃত্রিম জিনিস দিয়ে তৈরি হয় সেটাও তরল। ফেস ক্রিম, মাখন, ঠিক আছে, এগুলো হচ্ছে ইমালশন, তরল। তারপর দেখো কলয়েডের নাম জেল। বিস্তার হচ্ছে কঠিন, বিস্তৃত হচ্ছে তরল। বেশিরভাগ অংশটা হচ্ছে কঠিন এবং কম যে বিস্তৃত দশা তার মধ্যে রয়েছে সেটা হচ্ছে তরল। তো সেটাকে আমরা বলবো কঠিনে তরল, যেমন জেলি, দই। ঠিক আছে, দইটা হচ্ছে কঠিনে তরল, মানে বেশিরভাগ শক্ত হয়ে, দই বা জেলিতে বেশিরভাগ অংশটাই কিন্তু কঠিন, তার মধ্যে যে জলকণা পদার্থ থাকে, জল, সেটা হচ্ছে বিস্তৃত দশা। ঠিক আছে, তাহলে জেলি, দইগুলো হয়ে যাবে কঠিনে তরল, এটাকে বলবো জেল। তারপর যেমন
কলোয়েডের নাম হচ্ছে কঠিন ফোম। এটা হচ্ছে বিস্তার মাধ্যম কঠিন আর বিস্তৃত হচ্ছে গ্যাস। যেমন কি এটাকে বলবো, কঠিনে যেমন ঝামা পাথর কেকটা যখন ব্যাটার করবে তখন বেশিরভাগ তরল অবস্থায় থাকবে, ঠিক আছে। আর যখন সেটাকে আমরা আঁচে দেবো, মানে কেক বানাবো উত্তপ্ত অবস্থায়, তখন সেটা কঠিনে গ্যাসে পরিণত হবে, মানে কঠিন হয়ে যাবে এবং তার মধ্যে যে গ্যাস থাকবে সেটা দেখবে ফুলে যায়, কেক দেখবে একটু ফুলে যায়, ঠিক আছে। কেক ফাঁপানো হয়, তার মধ্যে গ্যাস থাকে, তাহলে আর কঠিন পদার্থ এই যে কেকটা যখন উত্তপ্ত করে আছে, তাহলে সেটাই বলছে কঠিনে গ্যাস হচ্ছে কঠিন ফোম। তারপর দেখো বিস্তার মাধ্যম রয়েছে তরল, বিস্তৃত দশা গ্যাস, তাহলে এটাকে বলবো ফোম, মানে হচ্ছে তরলে গ্যাস। যেমন সাবানের ফেনা, সোডা ওয়াটার, এগুলো হচ্ছে তরল গ্যাস, মানে তরলের মধ্যে কিছু বাষ্প ভরা থাকে, ঠিক আছে, এটাকে ফোম বলবো। যেমন সাবান ফেনার মধ্যে বাষ্প থাকে, দেখবে যে বুদবুদ আকারে ছোট ছোট গুনি গুনি যে বুদবুদ থাকে, ঠিক আছে, ফেনা হয়ে যায়, সেটা তরল মধ্যে গ্যাসীয় পদার্থ অংশ থাকে। সোডা ওয়াটার, ঠিক আছে, সোডা ওয়াটার যেমন দেখবো আমরা যে পেপসির বোতল, তারপর যে থামস আপ, ঠিক আছে, এইগুলোর মধ্যে কিন্তু গ্যাস ভরা থাকে। যখন যে বোতলের ঢাকনাটা খোলার পর একটা আওয়াজ হয় এবং ফেনার মতো বেরিয়ে আসে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু গ্যাস থাকে, CO2 গ্যাস থাকে, ঠিক আছে। তো এখানে দেখো কী বলেছে, দুটি গ্যাসের মিশ্রণের ফলে কলোয়েড দ্রবণ গঠিত হতে পারে না, কারণ দুটি গ্যাসীয় পদার্থকে মেশালে সবসময় সমসত্ব মিশ্রণ উৎপন্ন হয়। তো সমসত্ব মিশ্রণে কি দেখেছি আমরা, সেটা হয়ে যাবে প্রকৃত দ্রবণ, ঠিক আছে, মানে প্রকৃত দ্রবণ হয়ে যায়, কলোয়েড দ্রবণ হয় না। কলোয়েড দ্রবণ হতে গেলে অসমসত্ব এবং অস্বচ্ছ মিশ্রণ হতে হবে। এরপর দেখো কী বলেছে, দৈনন্দিন অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি কলোয়েড স্টিমের গঠন সংক্রান্ত আলোচনা। তো 1 নম্বর পয়েন্টে, জল অথবা উপযুক্ত জৈব তরল ও রঞ্জক পদার্থের কঠিন সমন্বয়ে গঠিত কলোয়েডকে আমরা রং বলবো, ঠিক আছে। জৈব রং এবং যে রঞ্জক পদার্থ কঠিন রয়েছে তার সমন্বয়ে যে গঠিত তাকে রং বলবো। তরলের মধ্যে কঠিন মিশ্রিত থাকলে সেটা রং, এখানে দেখলাম এই যে তরলে কঠিন, বিস্তার তরল আর বিস্তৃত হচ্ছে কঠিন, সেটা রং। তারপর 2 নম্বর পয়েন্ট, জল যেখানে তরল রয়েছে, তরল ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে কঠিন এর সমন্বয়ে গঠিত কলোয়েডকে আমরা বলবো মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট যে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি, তরল বা জল এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলবো। জল এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সমন্বয়ে গঠিত কলোয়েডকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো 3 নম্বর, জল বা তরলের মধ্যে স্টার্চ কঠিন যোগ করলে, গরম করলে সেটা স্টার্চ বা দ্রবণ পাওয়া যায়, ঠিক আছে, মানে সেটা এক ধরনের কলোইডেই। 4 নম্বর পয়েন্ট, বায়ু এবং অন্য গ্যাসীয় পদার্থে কার্বন কণা মিশে থাকে, ধোঁয়া সৃষ্টি হয়। এই যে দেখলাম ধোঁয়া কি, গ্যাস এবং কঠিন, ঠিক আছে, গ্যাসের মধ্যে যে কঠিন রয়েছে সেটা হচ্ছে কঠিন এরোসেল, যেমন ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা, সেটা এখানে দেখো পয়েন্টে দেওয়া আছে যে বায়ু এবং গ্যাসীয় পদার্থে কার্বন কণা থাকে মিশে, সেটা হচ্ছে ধোঁয়া। 5 নম্বর পয়েন্ট, বায়ুর মধ্যে অতি ক্ষুদ্র ধূলিকণা, ধাতু, অধাতু এবং ছাই সূক্ষ্ম কণা প্রতিলম্বিত হয়ে কঠিন অ্যারোসেল উৎপন্ন হয়, ঠিক আছে। তো সেটাই আর কি, গ্যাসের মধ্যে কঠিন যে কণাগুলো মিশে থাকে সেটা হচ্ছে ধোঁয়া। তারপর বায়ুমণ্ডলে উচ্চ স্তরে জলীয় বাষ্পে ঘনীভবনে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বায়ুর সঙ্গে মিশে মেঘ সৃষ্টি, সেটা হচ্ছে তরল অ্যারোসেল। এই যে কলোয়েডের নাম, ঠিক আছে, তরল অ্যারোসেল কই, এই যে তরল অ্যারোসেল, বিস্তার মাধ্যম গ্যাস এবং বিস্তৃত দশা তরল, মানে তরল অ্যারোসেল হচ্ছে কুয়াশা মেঘ, কঠিন অ্যারোসেল হচ্ছে ধোঁয়া এবং বায়ুতে ভাসমান ধূলিকণা, ঠিক আছে। কারণ গ্যাসের পরিমাণটা বেশি, গ্যাসের পরিমাণটা বেশি এবং তার মধ্যে কঠিন রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র, তাই কঠিন অ্যারোসেল। আর এখানে গ্যাসীয় পদার্থ রয়েছে, তার মধ্যে তরল রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র, তাই তরল অ্যারোসেল, ঠিক আছে। মানে গ্যাসীয় পদার্থে কঠিন থাকলে কঠিন অ্যারোসেল, গ্যাসীয় পদার্থের মধ্যে তরল থাকলে তরল অ্যারোসেল। তো কঠিন অ্যারোসেল এই যে ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা, তরল অ্যারোসেল হচ্ছে কুয়াশা মেঘ। তারপর 7 নম্বর পয়েন্টে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা আকারে বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে, একেই বলছি আমরা কুয়াশা। এই যে একটু আগেই দেখলাম, বিশেষ করে শীতের দিনে দেখবে যখন ভোর হয় তখন কিন্তু প্রচুর কুয়াশা হয়ে যায়,
তো সেটাই ঘনীভূত হয়ে কিন্তু মেঘ থেকে পড়ে, ঠিক আছে। গ্যাসীয় পদার্থ থাকে, তার মধ্যে তরল থাকে, সেটাই ঘনীভূত হয়ে পড়ে যায়, দেখবে পুরো সাদা থাকে, ঠিক আছে, পুরো সাদা দেখায় প্রকৃতিটি, ঠিক আছে। দেখবো ইমালশন বা অবদ্রব। তো ইমালশন কি? একটি তরল মধ্যে অন্য একটি তরল ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে বিস্তৃত থেকে যে কলয়েড স্টিমের গঠন করে তাকে ইমালশন বলবো। এই যে তরলকে বলবো ইমালশন, ঠিক আছে। যেমন দুধ, শ্যাম্পু, ফেস ক্রিম, মাখন। তো দুধ কি? দুধ হচ্ছে জলের মধ্যে তেল জাতীয় অংশ, সেটা হচ্ছে দুধ। আর এই যে মাখন, ফেস ক্রিম, এগুলো কি? এগুলো হচ্ছে তেলের মধ্যে জল জাতীয় অংশ, ঠিক আছে। দুটোকেই ইমালশন বলবো। একটা জলের মধ্যে তেল জাতীয় অংশ যেমন দুধ, আর তেলের মধ্যে জল জাতীয় অংশ যেমন ফেস ক্রিম, মাখন, এগুলো। তো দেখো এখানে বলেছি ইমালশন দুই প্রকার, ঠিক আছে। দুধ, ফিনিশিং ক্রিম ইত্যাদি হলো জলে তেল জাতীয় ইমালশন। এক্ষেত্রে জলীয় মাধ্যমে তরল চর্বি সূক্ষ্ম কণা বিস্তৃত অবস্থায় থাকে। দুধে উপস্থিত কেসিন নামক প্রোটিনটি ইমালশন রূপে কাজ করে, ঠিক আছে। দুধে কোন প্রোটিন থাকে? কেসিন প্রোটিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। দুধে কোন প্রোটিন থাকে? কেসিন প্রোটিন। 2 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, মাখন, কোল্ড ক্রিম ইত্যাদি এগুলো হচ্ছে তেলে জল জাতীয় ইমালশন, ঠিক আছে। একটু আগেই বললাম মাখন হলো এমন একটি কলয়েড স্টিমের যেখানে জলের সূক্ষ্ম কণা চর্বির মধ্যে বিস্তৃত অবস্থায় থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তেলে জল জাতীয়, কারণ মাখন ঘিগুলো তো দেখবে তেলের পরিমাণ বেশি থাকে, তেল তেল ভাব, তার মধ্যে কিছু জল অংশ থাকে, তাই এটা তেলে জল। আর দুধে কি? তরল থাকে, দুধটা তো বেশিরভাগ তরল পদার্থ, তার মধ্যে দেখবে তেল ভাসে, ঠিক আছে, যেটা হচ্ছে কেসিন প্রোটিন, ঠিক আছে, সেই থাকে এবং সেটা হচ্ছে তরল পদার্থে তেল জাতীয় ইমালশন। এরপর দেখব বিভিন্ন কলয়েডীয় দ্রবণ প্রস্তুতি। প্রথমে রয়েছে সোডিয়াম থায়োসালফেট থেকে কলয়েডীয় সালফার প্রস্তুতি। তারপর রয়েছে জল, এই যে জল, তেল, সাবান ব্যবহার করে অপদ্রব্য বা ইমালশন প্রস্তুতি। এগুলো হচ্ছে কলয়েডীয় দ্রবণ প্রস্তুতি। সোডিয়াম থায়োসালফেট থেকে কলয়েডীয় সালফার প্রস্তুতি কি বলেছে? একটি বিকারে স্বল্প সোডিয়াম থায়োসালফেট গ্লাস নিয়ে যে সোডিয়াম থায়োসালফেটের সংকেত Na2H2O3 নিয়ে এর মধ্যে যথেষ্ট পরিমাণ জল যোগ করে ভালোভাবে নেড়ে লঘু দ্রবণ প্রস্তুত করা হয়। এরপর ওই দ্রবণে কয়েক ফোঁটা লঘু HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে এই যে সোডিয়াম থায়োসালফেট সেটা বিয়োজিত হয়ে সালফার উৎপন্ন করে। তা কলয়েডের কণা আকারে বিস্তৃত অবস্থায় থাকে। কণার আকারের ওপর নির্ভর করে এগুলোকে বিভিন্ন রঙের নীল, হলুদ, লাল মনে হয়, ঠিক আছে। এই যে প্রস্তুতির এখানে দেওয়া আছে। তো এখানে সোডিয়াম থায়োসালফেটের যে সংকেতটা সেটা দেখে রাখবে, ঠিক আছে। Na2H2O3 যে কলয়েড সালফার প্রস্তুতি হচ্ছে কি থেকে? না সোডিয়াম থায়োসালফেটের গ্লাস নিয়ে, ঠিক আছে, পরিমাণ মতো জল মেশালে তার মধ্যে HCl যোগ করে এটা বিয়োজিত হয়ে তৈরি হচ্ছে। তো সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে HCl যোগ করে, ঠিক আছে। তারপর জল, তেল ও সাবান ব্যবহার করে অবদ্রব্য বা ইমালশন প্রস্তুতি কিভাবে করব? কি বলেছে? অর্ধেক জলপূর্ণ একটি কাচের পাত্রে 2-3 চামচ ডিটারজেন্ট বা কাপড় কাচা সাবান মিশিয়ে লঘু দ্রবণ তৈরি করা হয়। এতে জলীয় মাধ্যমে বিস্তার মাধ্যমে ডিটারজেন্ট কণাগুলি বিস্তৃত থাকে। এটি জল ও ডিটারজেন্টের কলয়েড। এই কলয়েডের কণাগুলিকে মিশেল বলবো, ঠিক আছে। এবার এই কলয়েডে 2 চামচ তেল মিশিয়ে ভালোভাবে নাড়ালে জল, তেল ও সাবানের ইমালশন বা অবদ্রব তৈরি হয়। তো মিশেল কি? মিশেল হচ্ছে জল ও ডিটারজেন্টের যে কলয়েডের কণা, ঠিক আছে, সেইগুলোকে আমরা বলবো মিশেল। জল ও ডিটারজেন্টের কলয়েডের কণাকে মিশেল বলবো। তো এই কলয়েডের 2 চামচ তেল মিশিয়ে ভালোভাবে নাড়ালেই জল, তেল ও সাবানের ইমালশন বা অবদ্রব তৈরি হয়। এরপর দেখব জলের মধ্যে ক্ষুদ্র অণু বা আয়ন এবং বৃহৎ অণু দ্রবীভবন, ঠিক আছে। তো প্রথমে রয়েছে ক্ষুদ্র অণু বা আয়নের দ্রবীভবন, তারপর বৃহদাকার অণুর দ্রবীভবন। ক্ষুদ্র অণু বা আয়নের দ্রবীভবন কি? জল একটি সমযোজী পোলার দ্রাবক, ঠিক আছে। জল একটি সমযোজী পোলার দ্রাবক। প্রতিটি জলের অণুর ধনাত্মক ও ঋণাত্মক মেরু বর্তমান। জলে কোনো আয়নীয় যৌগ যোগ করলে ওই যৌগগুলি ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভাজিত হয়ে জলের
আন্তরাণবিক স্থানে প্রবেশ করে, ফলে যৌগটি জলে দ্রবীভূত হয়ে স্বচ্ছ পূরণ উৎপন্ন হয়, যেমন গ্লুকোজ, সুক্রোজ, অ্যালকোহল ইত্যাদি সময়োজিত ধ্রুবীয় পদার্থ। মানে দ্রাবকে জলে মেশালে সেগুলি অণু বা জলের অণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে, ফলে দ্রবের ক্ষুদ্রাকৃতি অণু পরস্পরের থেকে পৃথক হয়ে আলাদাভাবে জলের আন্তরাণবিক স্থানে প্রবেশ করে এবং জলে দ্রবীভূত হয়ে যায়। জল একটি সময়োজী পোলার দ্রাবক, ঠিক আছে। আর গ্লুকোজ, সুক্রোজ, অ্যালকোহল এগুলো হচ্ছে সময়োজী ধ্রুবীয় পদার্থ, ঠিক আছে। দ্রাবকে জলে মেশালে সেগুলি অণু বা জলের অণুর আকর্ষণ মানে যে আকর্ষণ বল সেটা ক্রিয়া করে। এরপর হচ্ছে বৃহদাকার অণুর দ্রবীভবন, মানে বৃহদাকার অণুবিশিষ্ট জৈব যৌগ যেমন প্রোটিন, ডিএনএ, স্টার্চ ইত্যাদি জলে যোগ করলে ওদের অণুগুলি জলের আন্তরাণবিক ক্ষুদ্রস্থানে প্রবেশ করতে পারে না, তাই এদের অণু বহুসংখ্যক জলের অণুকে অপসারিত করে জলীয় মাধ্যমে প্রবেশ করে ও কলোয়েডীয় দ্রবণ তৈরি করে। এরপর রয়েছে তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা, ঠিক আছে। তো দ্রাব্যতা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেই ভর প্রকাশক সংখ্যাই হলো এই উষ্ণতার ওই দ্রাবকের মধ্যে ওই দ্রবের দ্রাব্যতা, মানে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে। এখানে দেখো বলে দিয়েছে পদার্থের দ্রাব্যতা উল্লেখের সময় উষ্ণতা অবশ্যই উল্লেখ করা দরকার, উষ্ণতাটা কিন্তু অবশ্যই উল্লেখ করা দরকার। তো আমরা আগে দেখলাম দ্রবণ পড়লাম, ঠিক আছে। দ্রবণ হচ্ছে দ্রাব্য এবং দ্রাবকের মিশ্রণ, ঠিক আছে। দ্রাবকের পরিমাণ বেশি থাকে, দ্রাবের পরিমাণ কম থাকে। দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ বেশি থাকে এবং দ্রাব্যের পরিমাণ কম থাকে। দ্রাবক যেমন জল আর দ্রাব্য হচ্ছে চিনি, তো এই দুটোর মিশ্রণে দ্রবণ গঠিত হয়। আর এখানে বলেছে যে দ্রাব্য মানে দ্রাব্যতা, ঠিক আছে। এখানে বলেছে দ্রাব্যতা কি, মানে এখানে একটা নির্দিষ্ট উষ্ণতার মধ্যে 100 গ্রাম দ্রাব্য, ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, দ্রাবকের স্বাভাবিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেই ভর প্রকাশক সংখ্যা হলো এই উষ্ণতার ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাব্যের দ্রাব্যতা। মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় আমি 100 গ্রাম দ্রাবক নিয়েছি, তার মধ্যে যত বেশি দ্রাব্য দ্রবীভূত হতে পারে, ঠিক আছে, যতটা সবচেয়ে বেশি যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে, তবে ওই সংখ্যায় উষ্ণতাকে আমরা দ্রাব্যতা বলবো। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 36 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হতে পারে। এটা আমরা জানি যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে, ঠিক আছে, 100 গ্রাম জলে, জল একটা দ্রাবক, ঠিক আছে। আর যে এটা একটা যে উষ্ণতাটা তো উল্লেখ করতেই হবে দ্রাব্যতার ক্ষেত্রে, ঠিক আছে। দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতাটা ইম্পর্ট্যান্ট, একটা নির্দিষ্ট উষ্ণতা এখানে বলেই দিয়েছি, উষ্ণতা আবশ্যক। তো এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 36 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হতে পারে, ঠিক আছে। 36 গ্রাম, 36 গ্রাম লবণ এটা হচ্ছে দ্রাব্য, আর এখানে 100 গ্রাম জল এটা হচ্ছে দ্রাবক, আর 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এর অর্থ হলো 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের সাধারণ লবণের দ্রাব্যতা 36, ঠিক আছে। এইভাবে একই রকমভাবে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 85, উষ্ণতা পরিবর্তনের পদার্থের দ্রাব্যতা পরিবর্তন হয়। উষ্ণতা যদি পরিবর্তন করি পদার্থের দ্রাব্যতা পরিবর্তিত হয়, তো তাই কোনো পদার্থের দ্রাব্যতা উল্লেখের সময় উষ্ণতা অবশ্যই উল্লেখ করা দরকার। তাই এখানে বলেছে দেখো উষ্ণতা পরিবর্তনে দ্রাব্যতা পরিবর্তিত হয়। নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রব্যের দ্রাব্যতা কি হয়ে যাবে? দ্রবণের সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর বাই দ্রবণের দ্রাবকের ভর ইন্টু 100, ঠিক আছে। দুটি ভরের অনুপাত হওয়ায় দ্রাব্যের কোনো একক নেই। দেখো এখানে দুটি ভরের যে অনুপাত সেটা কিন্তু একই হয়ে গেছে, এটি একটি সংখ্যা মাত্র, মানে দ্রাব্যতার কোনো একক নেই, ঠিক আছে, দ্রাব্যতার এককবিহীন রাশি। এখানে দেখো ভর আছে উপরও দ্রবণের দ্রবীভূত দ্রাব্যের ভর, নিচে দ্রবণের দ্রাবকের ভর, দুটোই ভর আছে একই রাশি, ইন্টু 100 দিয়ে গুণ করছি, তাহলে এখানে দুটোই যেহেতু একই সংখ্যা, ঠিক আছে, তাই এখানে একক হবে না, তাই এখানে একক কোনো হবে না যেহেতু অনুপাত একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো
তো এই যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রব্যের দ্রাব্যতা ইকুয়াল টু দ্রবণের সর্বাধিক দ্রবীভূত দ্রব্যের ভর বা দ্রবণের দ্রাবকের ভর ইন্টু 100। তো এই দ্রাব্যতা থেকে এক্সামে কিছু ছোটোখাটো ম্যাথ আসে, ঠিক আছে। এই সূত্র থেকেই দ্রাব্যতার সূত্রটা তোমরা মনে রাখবে। তো আমি খাতায় করেছি, ঠিক আছে, ছোটোখাটো ম্যাথগুলো। চলো তোমাদের সাথে আলোচনা করি। তো 1 নম্বর পয়েন্টে কি বলেছে, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পটাশিয়াম নাইট্রেটের KNO3, ঠিক আছে, এর দ্রাব্যতা 85। কথাটির অর্থ কি? তো এখানে কি হবে অ্যান্সারে, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক দ্রাব্য হচ্ছে 85 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। তাহলে 85 গ্রাম নাইট্রেট দ্রবীভূত হতে পারে, মানে সর্বাধিক 85 গ্রাম নাইট্রেট দ্রবীভূত হতে পারে। তো একটু আগে আমরা বইয়ে দেখলাম, ঠিক আছে, সেইগুলোই আর কি। তো এখানে একটা পাত্রের মধ্যে 100 গ্রাম জল নিয়েছি, ঠিক আছে, এবং 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিয়েছি। যে একটা নির্দিষ্ট উষ্ণতা বলেছে, উষ্ণতা অবশ্যই উল্লেখ করা দরকার দ্রাব্যের ক্ষেত্রে, দ্রাব্যতার ক্ষেত্রে, ঠিক আছে। তাই এখানে নির্দিষ্ট উষ্ণতা নিয়েছি 50 ডিগ্রি সেলসিয়াস এবং দ্রাব্যের পরিমাণ নিয়েছি 85, ঠিক আছে, 85। সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট একটা দ্রাব্য, 85 গ্রাম। তো সেটাই বলেছে যে কথাটির অর্থ হচ্ছে এত ডিগ্রি উষ্ণতায় এত গ্রাম জলে এত পরিমাণ দ্রবীভূত হতে পারে সর্বাধিক। তারপর দেখো 2 নম্বর পয়েন্টে একই, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে লবণের দ্রাব্যতা 20। কথাটির অর্থ কি? একই রকম সেই 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 20 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে। তাই মানে এত উষ্ণতায় 100 গ্রাম জলে লবণের দ্রাব্যতা হচ্ছে 20, মানে এটা সর্বাধিক 20 গ্রামই লবণ দ্রবীভূত হতে পারে। তারপর 3 নম্বর দেখো, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে চিনির দ্রাব্যতা 35। কথাটির অর্থ কি? সেমই হবে, ঠিক আছে। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 35 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, তাই চিনির দ্রাব্যতা 35, মানে 35। তারপর 4 নম্বর পয়েন্টে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 50। ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত হক তৈরি করতে কি পরিমাণ লবণ প্রয়োজন? তো দেখো এখানে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলেই দিয়েছে লবণের দ্রাব্যতা কত, 50, ঠিক আছে। এখানে দ্রাব্যতা বলা আছে 50, 50, আর এই যে দ্রাব্যতা 50 বলে দেওয়া আছে, এবং এই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত হক তৈরি করতে। তো উষ্ণতায় এখানে দেখো লবণ মানে দ্রাব্য দেওয়া আছে, ঠিক আছে, 36 গ্রাম। তো এখানে দেখো বলেছে যে জলের প্রয়োজন কত, কি পরিমাণ জল প্রয়োজন করতে হবে। তো এখানে কি দ্রাবক বের করতে হবে, ঠিক আছে। দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্য দেওয়া আছে, কিন্তু দ্রাবক দেওয়া নেই। তো দ্রাবকটা বার করতে হবে। তো দ্রাব্যতা ইকুয়াল টু 50, দ্রাব্য 36, দ্রাবক বার করতে হবে জলের পরিমাণ। তো আমরা জানি দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাব্য বাই দ্রাবক ইন্টু 100, ঠিক আছে, যে সূত্রটা বই দেখলাম। তো দ্রাব্য কত দেওয়া আছে, দ্রাব্য দেওয়া আছে 36, আর দ্রাবক আমাদেরকে বের করতে হবে ইন্টু 100। সূত্রটাই তো জানি আমরা, দ্রাব্য বাই দ্রাবক ইন্টু 100, এটা হচ্ছে দ্রাব্যতার সূত্র, ঠিক আছে। দ্রাব্যতার সূত্রটা বইয়েও দেওয়া আছে, সেই সূত্রটাই আমরা খাতায় করেছি। এই যে এটা হচ্ছে দ্রাব্যতার সূত্র। এখান থেকেই বিভিন্ন ধরনের ম্যাথ আসে, কোনোবারে দ্রাব্যতা বার করতে হবে, কোনোবারে দ্রাব্য বার করতে হবে, কোনোবারে দ্রাবক বার করতে হবে, যেইবারে যেমন বার করতে বলবে সেটা বার করতে হবে। তো এখানে দেখো দ্রাবক বার করতে বলেছে, তো এই সূত্রটা ধরেই করব আমরা। তো কি হবে, দ্রাব্যতা তো আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া আছে 50 ইন্টু দ্রাব্য 36 বাই দ্রাবক ইন্টু 100। তো আমাদেরকে যেহেতু দ্রাবক বার করতে হবে, তাহলে দ্রাবক ইকুয়াল টু 36 বাই এখানে দ্রাব্যতাটা নিচে চলে এলো, ঠিক আছে, গুণ হিসেবে ছিল, এটা এখানে গুণ হিসেবে ছিল, নিচে চলে এলো, ঠিক আছে, সমান চিহ্নের এদিকে এলো, মানে ভাগ হিসেবে হয়ে গেলো ইন্টু 100। তো এটা যদি কাটাকুটি করি, 50 দুগুণে 50 দুগুণে 100, তাহলে 36 ইন্টু 2, দ্রাবক ইকুয়াল টু 72 গ্রাম, ঠিক আছে। এইভাবে একই রকমভাবে 5 নম্বরে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 গ্রাম জলে একটি দ্রাব্য সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত হয়। ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে দ্রাব্যতা কত? এখানে দ্রাব্যতা চেয়েছে, তাহলে তো আরও ইজি, কারণ দ্রাব্যতার একবারে পুরো সূত্রটাই আছে
তা দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাব্য বাই দ্রাবক ইন্টু 100, এখানে তো দেওয়াই আছে। ঠিক আছে, এখানে দেখো দ্রাবক দেওয়াই আছে 80 গ্রাম জল, এটা দ্রাবক। সর্বাধিক দেখো 12 গ্রাম দ্রবীভূত হয়, এখানে দ্রাব্যও দেওয়া আছে 12 গ্রাম। তো আমরা জানি সূত্রটা দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাব্য বাই দ্রাবক ইন্টু 100। ঠিক আছে, যেটা কম পরিমাণ সেটা উপরে থাকবে, যেটা বেশি পরিমাণ সেটা দ্রাবক জানি, তো দ্রাবক নিচে হয় 80। ঠিক আছে, 12 বাই 80 ইন্টু 100, তো এটা যদি কাটাকুটি করি অ্যান্সার আসবে 15। তাহলে দ্রাব্যতা হচ্ছে 15। এখানে গ্রাম কিলোগ্রাম কোনোই হবে না, কারণ দ্রাব্যতার কোনো একক নেই, যেহেতু দেখো দ্রাব্য একটা ভর আর দ্রাবক একটা ভর হিসেবে আমরা ক্যালকুলেশন করছি, তাহলে দুটোই যদি ভর থাকে তাহলে একই পরিমাণ হয়ে যাচ্ছে। তাহলে দ্রাব্যতার এখানে পাশে যে 15 গ্রাম কিলোগ্রাম নেব কোনো দিন সেটা লিখবো না। দেখো দ্রাবকের ক্ষেত্রে কিন্তু লিখেছি 72 গ্রাম। ঠিক আছে, দ্রাব্যের ক্ষেত্রেও হবে গ্রাম, কিন্তু দ্রাব্যতার ক্ষেত্রে কোনো কিছু হবে না। তো এটা যেমন কাটাকুটি করেছি, এখানে আছে 12 বাই 80 ইন্টু 100, তো দেখো নিচে 80 আছে, তো এখানে 80-র একটা শূন্য, আর এখানে 100 থেকে একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, 2 দিয়ে যদি কাটাকুটি করি 2 4-এ 8, 2 5-এ 10। ঠিক আছে, আবার 4কে যদি 12 দিয়ে করি 4 3 12, তাহলে 3 5-এ 15, অ্যান্সার 15। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বর কি, 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 40। ঠিক আছে, ওই উষ্ণতায় 20 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত হক তৈরি করতে কি পরিমাণ জলের প্রয়োজন? তো এখানে দেখো সেম দ্রাব্যতা দেওয়া আছে 40। ঠিক আছে, তারপর দ্রাব্য দেওয়া আছে, কি পরিমাণ জলের প্রয়োজন এখানে দ্রাবক বের করতে হবে। তো দ্রাব্যতা 40, দ্রাব্য 20 গ্রাম, দ্রাবক বের করতে হবে। তো দ্রাব্যতা সূত্র জানি, দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাব্য বাই দ্রাবক ইন্টু 100। তো দ্রাব্যতা কত দেওয়া আছে 40 ইকুয়াল টু হয়ে যাবে, দ্রাব্য কত দেওয়া আছে 20 বাই দ্রাবক ইন্টু 100, তাহলে দ্রাবক ইকুয়াল টু কী হয়ে যাবে, এই যে দেখো দ্রাবক আমরা বার করবো এবার। এই যে দ্রাবকটা এইদিকে চলে এলো সমান চিহ্ন, তখন গুণিত অবস্থায় হয়ে যাবে, আর 40টা এইদিকে ভাগ অবস্থায় হয়ে যাবে। ঠিক আছে, দ্রাবক যেহেতু বার করছি, তাহলে দ্রাবক ইকুয়াল টু 20 বাই 40টা নিচে নেমে চলে এলো দ্রাব্যতা ইন্টু 100। দেখো দ্রাবক ইকুয়াল টু যদি কাটাকুটি 20 বাই 40 ইন্টু 100, তো দেখো এখানে একটা শূন্য কেটে গেল, 2 গুণে 4। ঠিক আছে, 2 5-এ 10, তাহলে এখানে 50, 5 10 50 অ্যান্সার। ঠিক আছে, 50 গ্রাম। আশা করছি এইভাবে তোমরা ম্যাথগুলো করতে পারবে, এগুলো ছোট্টখাটো ম্যাথ। এরপর দেখব তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার ওপর উষ্ণতা ও চাপের প্রভাব। তো তরলে কঠিন পদার্থের প্রথমে উষ্ণতার প্রভাব দেখব। ঠিক আছে, তারপর চাপের প্রভাব। তো তরলে কঠিন পদার্থের উষ্ণতার প্রভাব কি বলেছে, তরলে কঠিনের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, তরলে কঠিনের দ্রাব্যতার উপর নির্ভর করে। সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে তরলের কঠিন দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাসে দ্রাব্যতাও হ্রাস পায়। তাহলে এটা সমানুপাতিক, মানে বৃদ্ধিতে বৃদ্ধি পাচ্ছে, হ্রাসে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এদের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যেমন দেখো KNO3, ঠিক আছে, তারপর NaCl, NH4Cl, চিনি, তুঁতে, লেড, নাইট্রেট ইত্যাদি জলে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাসে হ্রাস পায়। তো দেখো পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, চিনি, তুঁতে, লেড, নাইট্রেট এগুলো কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পাচ্ছে এবং উষ্ণতা হ্রাসে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তবে উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায় এবং কিছু পদার্থ ধীরে ধীরে বৃদ্ধি পায়। কয়েকটি পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। ঠিক আছে, যেমন ক্যালসিয়াম সালফেট, কলিচুন এগুলো কিন্তু জলের দ্রাব্যতায় উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পাচ্ছে। তো এই যে ক্যালসিয়াম সালফেট আর এই যে কলিচুন, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো কিন্তু তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার মধ্যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এখানে তাই বলেছে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পাচ্ছে। 3 নম্বর পয়েন্টে কি বলেছে, আবার সমউষ্ণতায়, ঠিক আছে, আবার সমউষ্ণতায় একই দ্রাব্যের বিভিন্ন দ্রাবকে দ্রাব্যতা বিভিন্ন হয়। যেমন সাধারণ উষ্ণতায় আয়োডিনের দ্রাব্যতা জলের থেকে কার্বন টেট্রাক্লোরাইডের বেশি, অর্থাৎ দ্রাব্যের দ্রাব্যতা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। বিশেষ কয়েকটি লবণের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব এবং দ্রাব্যতা লেখো। উষ্ণতা পরিবর্তনে একটি নির্দিষ্ট দ্রাবকে কোনো দ্রাব্যের দ্রাব্যতা পরিবর্তিত, যেমন X অক্ষ বরাবর উষ্ণতা এবং Y অক্ষ বরাবর দ্রাব্যতা নিয়ে বিভিন্ন উষ্ণতা কোনো পদার্থের
দ্রাব্যতাকে স্থাপন করলে প্রাপ্ত লেখচিত্রে ওই পদার্থের দ্রাব্যতা লেখ বলে। তো এটা হচ্ছে দ্রাব্যতা লেখের চিত্র, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর হচ্ছে উষ্ণতা ইচ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে, আর ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা, ঠিক আছে। এই যে উপর নিচ থেকে উপর দিকে যে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে দ্রাব্যতা, এই যে দ্রাব্যতা, ঠিক আছে। এই যে ওয়াই অক্ষ বরাবর উল্লম্বভাবে সেটা হচ্ছে দ্রাব্যতা, আর যে আড়াআড়ি রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে উষ্ণতা, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো এই লেখচিত্রটার নামেই হচ্ছে দ্রাব্যতা লেখ, ঠিক আছে। তো 1 নম্বর পয়েন্টে কি KNO3 মানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা লেখ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ খারাপ উপরের দিকে উঠে রয়েছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা খুব দ্রুত বৃদ্ধি পায়। তো এখানে দেখো ছবিটা আছে, ঠিক আছে। দ্রাব্যতা লেখের যে চিত্রটা রয়েছে, আমরা কি বললাম যে আড়াআড়ি রয়েছে হরাইজন্টালভাবে সেটা হচ্ছে উষ্ণতা, এবং উল্লম্বভাবে রয়েছে ভার্টিকুলারভাবে রয়েছে সেটা হচ্ছে দ্রাব্যতা। তো দেখো এখানে দেখো এই যে পটাশিয়াম নাইট্রেট এটা কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা পড়ছি তরলে কঠিনের দ্রাব্যতার ওপর উষ্ণতা, ঠিক আছে। তরলে কঠিনে, কিন্তু তরলে কঠিনে, ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট। তো দেখো পটাশিয়াম নাইট্রেট কিন্তু সর্বাধিক বেশি দ্রুত বৃদ্ধি পায়, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে। তারপর দেখো 2 নম্বর পয়েন্টে NaCl সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা লেখো এক্স অক্ষের প্রায় সমান্তরাল, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার বৃদ্ধির হার খুবই কম। তো দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের দেখতে পাচ্ছ, এখানে সোডিয়াম ক্লোরাইডে দেখো উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু যে দ্রাব্যতা বৃদ্ধি সেটা কিন্তু খুবই ধীর গতিতে হচ্ছে, ঠিক আছে। এই যে ইয়েলো কালার রেখাটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে NaCl। তো এটা দেখো উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতার বৃদ্ধির হার কম পটাশিয়াম ক্লোরাইডের থেকে, এটা দেখো বেশি বাড়ছে, ঠিক আছে, এটা বেশি বৃদ্ধি হচ্ছে, আর সোডিয়াম ক্লোরাইড কম। তাই দেখো এখানে সমান্তরাল, ঠিক আছে, এখানে লেখাতে আছে যে এক্স অক্ষের প্রায় সমান্তরালভাবে তার বৃদ্ধি ঘটছে, মানে বলতে গেলে খুবই কম। আর পটাশিয়াম যে নাইট্রেট সেটা কিন্তু সব থেকে বেশি, আর যে NaCl এটা হচ্ছে খুবই কম। তারপর দেখো কি বলেছে 3 নম্বর পয়েন্টে গ্লোবাল সল্টের Na2SO4, ঠিক আছে, 10H2O, এটা হচ্ছে গ্লোবাল সল্টের সংকেত, গ্লোবাল সল্টের। তো এটা একটু সংকেতটা দেখে রাখবে, ঠিক আছে। তো গ্লোবাল সল্ফেট কি হচ্ছে দেখো বিচ্ছিন্ন প্রকৃতির, এর দ্রাব্যতা লেখো বিচ্ছিন্ন প্রকৃতির। তো এই যে ব্লু কালার যে রেখাটা রয়েছে, ব্লু কালার লাইনটা, সেটা দেখো উষ্ণতা বৃদ্ধিতে কি বিচ্ছিন্ন প্রকৃতির, প্রথমে বাড়ছে আবার কমছে, ঠিক আছে, হঠাৎ বাড়ছে তারপর আবার হঠাৎ কমে যাচ্ছে। তো এটা হচ্ছে বিচ্ছিন্ন প্রকৃতির। কি বলেছে দেখো গ্লোবাল সল্টের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাড়ে, কিন্তু আবার তার বেশি উষ্ণতা দ্রাব্যতা হ্রাস পায়। কাজেই 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্লোবাল সল্টের দ্রাব্যতা সর্বাধিক, ঠিক আছে। এই উষ্ণতা পর্যন্ত লেখচিত্রটি, এই যে গ্লোবাল সল্টের এর দ্রাব্যতা লেখো ওই উষ্ণতার অনার্দ্র Na2SO4 পরিণত হয়। 32.4 ডিগ্রি সেলসিয়াস থেকে তার বেশি উষ্ণতায় লেখচিত্রটি অনার্দ্র সোডিয়াম সালফেটের লেখচিত্র, ঠিক আছে। তো এই যে গ্লোবাল সল্টের, ঠিক আছে, গ্লোবাল সল্টের যে দ্রাব্যতা সেটা 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্তই কিন্তু বৃদ্ধি পায় ঠিকঠাক। তার চেয়ে যদি উষ্ণতা বাড়ে, ঠিক আছে, 32 এর চেয়ে যদি উষ্ণতা বাড়ে, 32.4 চেয়ে যদি বেশি বাড়ে, সেটা হয়ে যায় কি অনার্দ্র সোডিয়াম সালফেট। 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়লো, সেটা কি রইলো গ্লোবাল সল্ট। তার থেকে যদি উষ্ণতা বৃদ্ধি হয় এবং যদি দ্রাব্যতা বৃদ্ধি করি, তাহলে তার সাথে এই উষ্ণতাটা যদি বাড়ায়, কিন্তু তার দ্রাব্যতা আস্তে আস্তে কমতে থাকবে এবং কিসে পরিণত হবে অনার্দ্র সোডিয়াম সালফেটে পরিণত হবে। তো সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। তার থেকে বেশি উষ্ণতায় লেখচিত্র নিয়ে গেলে সোডিয়াম সালফেটে পরিণত হয় অনার্দ্র, মানে আস্তে আস্তে কমতে থাকলে, ঠিক আছে। গ্লোবাল সল্ট আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলে সেটা সোডিয়াম সালফেটে পরিণত হয় অনার্দ্র। তারপর 4 নম্বর পয়েন্টে বলেছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়, তবে এই দ্রাব্যতা হ্রাসের হার খুবই কম। তো কোন কোন দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়? কলিচুন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড,
ঠিক আছে। কলিচুনের সংকেত আমরা জানি কি, কলিচুনের সংকেত হচ্ছে CaOH2, ঠিক আছে। একে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলবো। তো এখানে দেখো দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত, এই যে কলিচুন CaOH2O, তো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। আর ক্যালসিয়াম সালফেটও কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা হ্রাস পায়। এই দুটো দ্রাব্যতা কিন্তু উল্টো, ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা হ্রাস পাবে, এই দুটোই শুধুমাত্র যে দ্রাব্যতা রয়েছে। এই যে এখানে ছবিতে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেখো যত উষ্ণতা বৃদ্ধি হবে দ্রাব্যতা আস্তে আস্তে হ্রাস হবে, তার উল্টো হবে। কিন্তু এর আগেরগুলো যেগুলো দেখলাম সেগুলো উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধিই পায়, কোনোটা বেশি বৃদ্ধি পায় কোনোটা কম বৃদ্ধি পায়। কিন্তু এই যে কলিচুন এটা উল্টো, এটা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তো এখানে তরলে কঠিনের উষ্ণতার প্রভাব দেখলাম দ্রাব্যতার উপর। এবার তরলে কঠিনের পদার্থের দ্রাব্যতার উপর চাপের প্রভাব দেখব। তো চাপের প্রভাবে কিছুই না, এখানে চাপের প্রভাব কি বলেছে, তরলে কঠিনের দ্রাব্যতা চাপের উপর নির্ভর করে না, ঠিক আছে। তরলে কঠিনের দ্রাব্যতা চাপের উপর কিছুতেই নির্ভর করবে না, উষ্ণতার উপর নির্ভর করে। আমরা দেখলাম একটু আগে এই যে এইগুলো উষ্ণতার উপর নির্ভর করছে, বা ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি হলে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, আর এই যে ক্যালসিয়াম সালফেট আর কলিচুন বৃদ্ধিতে হ্রাস পাচ্ছে। তো এগুলো উষ্ণতার উপর নির্ভর করে। তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু তরলে কঠিনের দ্রাব্যতা চাপের উপর নির্ভর করে না। তাই এখানে বলেছে দেখো চাপের উপর কিন্তু তরলে কঠিন দ্রাব্যতা চাপের উপর নির্ভর করে না। এরপর দেখব তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। আগেরটা দেখলাম তরলে কঠিনের পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। এরপর দেখব তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। তো উষ্ণতার প্রভাব কি, উষ্ণতা বাড়লে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে এবং উষ্ণতা কমলে দ্রাব্যতা বাড়ে, ঠিক আছে। তরলে গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা, তরলে কঠিনের ক্ষেত্রে কিন্তু সমানুপাতিক ছিল, ঠিক আছে। তরলে কঠিনের ক্ষেত্রে উষ্ণতা সমানুপাতিক ছিল, কিন্তু তরলে গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা ব্যস্তানুপাতিক হয়ে যাবে, ঠিক আছে। উষ্ণতা বাড়লে তরলের গ্যাসের দ্রাব্যতা কমবে, আবার উষ্ণতা কমলে দ্রাব্যতা বাড়বে। এটা সাধারণ উষ্ণতায় জলের মধ্যে কিছু পরিমাণ CO2 O2 ইত্যাদি গ্যাসীয় পদার্থ দ্রবীভূত থাকে। ওই জলকে বেশ কিছুক্ষণ ধরে ফোটালে দ্রবীভূত গ্যাসীয় পদার্থগুলি সম্পূর্ণভাবে বেরিয়ে আসে। তো কোন কোন গ্যাস, যেমন CO2 O2 এই সকল গ্যাসগুলো কিন্তু যদি আমরা বৃদ্ধি করি তাহলে কিন্তু সেগুলো দ্রবীভূত সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। এরপর দেখব তরলে গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব, ঠিক আছে। তরলে কঠিনের কিন্তু এই যে তরলে কঠিনের দ্রাব্যতা, এর কিন্তু চাপের কোনো প্রভাবই ছিল না, ঠিক আছে। তরলে কঠিন পদার্থের দ্রাব্যতায় যে চাপের প্রভাব কোনো ছিল না, ঠিক আছে, কোনো নির্ভর করে না। কিন্তু তরলে গ্যাসের যে দ্রাব্যতার উপর চাপের প্রভাব সেটা নির্ভর করে। দেখো কি বলেছে, তরলে গ্যাসের স্থির উষ্ণতায় চাপ বাড়ালে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে গ্যাসের দ্রাব্যতা কমে। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনে তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ গ্যাসটির ওপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয়, এটি হেনরির সূত্র। এখানে দেখো তরলে গ্যাসের ক্ষেত্রে দেখো চাপের কি প্রভাব বলছে, যে স্থির উষ্ণতায় চাপ বাড়লে তরলে দ্রাবকের দ্রাব্যতা বাড়ে, চাপ কমালে দ্রাব্যতা কমে, মানে সমানুপাতিক সম্পন্ন, ঠিক আছে। তরলে গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, কিন্তু তরলে গ্যাসের উষ্ণতার সঙ্গে আমরা দেখলাম ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তরলে গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে হেনরির সূত্র, এটা মনে রাখবে। চাপের যে প্রভাব সেটা হচ্ছে হেনরির সূত্র, ঠিক আছে। তরলে গ্যাসের ক্ষেত্রে যেটা চাপ বাড়াচ্ছি দ্রাব্যতা বাড়ছে, চাপ কমাচ্ছি দ্রাব্যতা কমছে, ঠিক আছে। উদাহরণস্বরূপ বলা যায় চাপ প্রয়োগ করে অতিরিক্ত পরিমাণে CO2কে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে সোডা ওয়াটার প্রস্তুত করা হয়। আবার সোডা ওয়াটারের বোতলে ছিপি খুললেই ওই চাপ হ্রাসের ফলে CO2 এর দ্রাব্যতা হ্রাস পায় এবং অতিরিক্ত CO2 হিস করে শব্দ সব বুদবুদের আকারে বেরিয়ে যায়। যে পেপসির বোতল বা যে থামস আপের বোতলগুলো আছে, ঠিক আছে, সেই বোতলগুলোতে দেখবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। তাহলে যখন ঢাকনাটা ছিপি বা ঢাকনা যখন খোলা হয় তখন দেখবে একটা চাপ হ্রাস পাচ্ছে এবং যে CO2 রয়েছে ওর মধ্যে, ঠিক আছে, CO2 গ্যাস, সেটা দ্রাব্যতা হ্রাস পাচ্ছে এবং অতিরিক্ত CO2 হিস শব্দ সব বুদবুদের আকারে বেরিয়ে যায়, ঠিক আছে। আমরা দেখেছি যে বেশি যদি CO2 ভরা থাকে তখন কিন্তু বুদবুদ আকারে দেখবে ফেনার মতো বেরিয়ে যায়। তো এখানের মধ্যে চারটে যেটা ইম্পর্ট্যান্ট, সেগুলো চারটে ইম্পর্ট্যান্ট কি মনে রাখবে, দেখো এখানে কি বলেছে, তরলে কঠিন পদার্থের, ঠিক আছে, তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার ওপর
উষ্ণতা চাপের প্রভাব কি বলেছে, উষ্ণতার প্রভাব এবং চাপের প্রভাব। উষ্ণতার প্রভাব কি বলেছে, যে যদি উষ্ণতা বাড়ায় তাহলে দ্রাব্যতা বাড়বে, উষ্ণতা কমলে দ্রাব্যতা কমবে, আর চাপের ক্ষেত্রে কোনো পরিবর্তনই হবে না, ঠিক আছে, চাপের উপর নির্ভরই করবে না। তরলে কঠিন পদার্থের, আর তরলে গ্যাসের ক্ষেত্রে কি দেখলাম, যে উষ্ণতার প্রভাবে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমবে আর উষ্ণতা কমলে দ্রাব্যতা বাড়বে, মানে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, তরলে গ্যাসের উষ্ণতা। আর তরলে গ্যাসের যে চাপের প্রভাব সেটা হয়ে যাবে সমানুপাতিক, চাপ বাড়লে উষ্ণতা দ্রাব্যতা বাড়বে আর চাপ কমলে দ্রাব্যতাও কমবে, ঠিক আছে। তো দেখো এখানে খাতায় আমি নোট করে লিখে নিয়েছি, ঠিক আছে। তরলে কঠিনের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব কি, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়বে, মানে সমানুপাতিক উষ্ণতার সঙ্গে দ্রাব্যতার, এটা হচ্ছে তরলে কঠিনের ক্ষেত্রে। আর তরলে কঠিনের দ্রাব্যতার উপর চাপের প্রভাবে কি বলেছে, চাপের সঙ্গে কোনো প্রভাবেই নেই, ঠিক আছে, চাপের সঙ্গে তরলে কঠিনের দ্রাব্যতার কোনো প্রভাবই নেই। আর তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব, এর ক্ষেত্রে কি দেখলাম, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমবে আর দ্রাব্যতা কমলে উষ্ণতা বাড়বে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তরলে গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। তরলে গ্যাসের দ্রাব্যতার ক্ষেত্রে উষ্ণতার যেটা দেখছি সেটা ব্যস্তানুপাতিক, এবং তরলে গ্যাসের যে দ্রাব্যতার উপর চাপের প্রভাব, সেটা চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে এবং দ্রাব্যতা বাড়লে চাপ কমলে দ্রাব্যতা কমবে, ঠিক আছে, সেটা হয়ে যাবে সমানুপাতিক সম্পর্ক। এই যে মানে কঠিনে তরলের উষ্ণতার সঙ্গে যেটা দ্রাব্যতার সেটা হচ্ছে সমানুপাতিক, আর তরলে গ্যাসের যেটা চাপ, ঠিক আছে, চাপের সঙ্গে সেটা হয়ে যাবে সমানুপাতিক। এটা তরলে গ্যাসের ক্ষেত্রে চাপের সমানুপাতিক, এটা তরলে কঠিনের ক্ষেত্রে উষ্ণতার সমানুপাতিক, ঠিক আছে। এরপর দেখব আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ। তো আগে দেখলাম যে দ্রবণকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, কলয়েড আর প্লম্বন, ঠিক আছে, সেটা যে দ্রবণের কণার ভিত্তিতে, ঠিক আছে, যে কণার ব্যাস ছোট হলে সেটা সবথেকে ক্ষুদ্রতর হলে সেটা হয়ে যাবে প্রকৃত দ্রবণ, আর সবথেকে কণার ব্যাস যেটা সবথেকে বড় সেটা হচ্ছে প্রলম্বন, আর যেটা মাঝারি, ঠিক আছে, সেটা দেখলাম কলয়েড, কণার ভিত্তিতে, কণার ব্যাসের ভিত্তিতে। এবার দেখব আমরা দ্রবণের গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণের শ্রেণীবিভাগ, ঠিক আছে, মানে দ্রবণকে কয় ভাগে ভাগ করা হয় সেটা গাঢ়ত্ব অনুযায়ী, তো সেটাই আছে তিন ভাগে বিভক্ত, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। তো সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, দেখো এখানে সংজ্ঞাতে দেখা যাচ্ছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে ওই উষ্ণতায় ওই দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ বলবো। মানে কি, মানে এখানে বলছে যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, মানে একটা জলের মধ্যে যতটা পরিমাণ দ্রাবক বলতে চিনি দ্রবীভূত হতে পারে, ঠিক আছে, একটা ধরে নিলাম আমি 50 গ্রাম জল নিলাম, তার সঙ্গে খুব জোর 15 গ্রাম চিনি যদি আমি দিচ্ছি, মোটামুটি সেটা ঠিক দ্রবণে পরিণত হচ্ছে, সেটা ঠিকঠাক হয়ে যাচ্ছে, মানে সর্বোচ্চ পরিমাণ আমি 15 গ্রাম চিনি নিয়েছি, ঠিক আছে, সেটা একদম ঠিকঠাক হয়েছে, সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত করেছি এবং দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এরপর দেখব অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত করা যায় তবে ওই উষ্ণতায় ওই দ্রবণকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলবো। একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রবীভূত করা যায় তবে সেই উষ্ণতাকে মানে দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলবো। মনে করো কোনো একটা দ্রবণের মধ্যে যতটা জল নিয়েছি, 50 গ্রাম জল নিয়েছি, ঠিক আছে, এবং আমি নিয়েছি 15 গ্রাম চিনি, ঠিক আছে, তো তার থেকেও কিন্তু বেশি লাগবে, আরও 5 গ্রাম বেশি চিনি লাগবে, তো আরও যোগ করা যেতে পারে, তো সেটাই হচ্ছে অসম্পৃক্ত, মানে অসম্পূর্ণভাবে সে দ্রবণটি গঠিত হয়েছে। মানে আমি বললাম সম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম, তো মনে করো যদি সম্পৃক্ত দ্রবণেই হয় 50 গ্রাম জলে 20 গ্রাম চিনি নিলাম, সেটা সম্পৃক্ত দ্রবণ, আর যদি অসম্পৃক্ত নিই তাহলে 50 গ্রাম জলে 15 গ্রাম চিনি, ঠিক আছে, মানে আরও এক্সট্রা আরও 5 গ্রাম লাগতে পারে, আরও লাগবে, সেটাই অসম্পৃক্ত, মানে অসম্পূর্ণভাবে দ্রবণ, মানে দ্রাব্যটা অসম্পূর্ণ রয়ে গেল, ঠিক আছে, আরও লাগবে, তো সেটাই অসম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ কি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব্য থাকা উচিত কোনো বিশেষ শর্তে যদি তার চেয়ে বেশি নেওয়া হয় দ্রবীভূত থাকে সেই দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ বলবো। সম্পৃক্ত দ্রবণ যেমন 50 গ্রাম জলে যদি 20 গ্রাম
চিনি নিই সেটা সম্পৃক্ত দ্রবণ, এবং তার থেকেও বেশি নিয়ে নিয়েছি, ঠিক আছে, 25 গ্রাম নিয়ে নিয়েছি, আরও 5 গ্রাম এক্সট্রা, সেখানে সেটা হয়ে যাবে অতিরিক্ত। মানে এখানে কথার মধ্যেই আছে দেখো, অতিরিক্ত মানে হচ্ছে, অতি বলতে আমরা সবসময় কি বলি, অধিক, অতি, ঠিক আছে, অতিবৃষ্টি হচ্ছে অতি, কথাটি দেখবে আমরা বিশেষভাবে বেশির ক্ষেত্রে বোঝাই। তাহলে দেখো এখানে অতিরিক্ত দ্রবণ কি, মানে যেটা সম্পৃক্ত দ্রবণে সমান পরিমাণ ছিল, ঠিক আছে, সর্বাধিক যতটা নিতাম তার থেকেও বেশি নিয়ে নিয়েছি, সেটাই হচ্ছে অতিরিক্ত। তো দেখো এই যে গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণের শ্রেণীবিভাগ, অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, খাতায় নোট করে নিয়েছি। তো অসম্পৃক্ত কি, দ্রব্য কম থাকে, মানে দ্রাব্য আর কি, দ্রাব্য কম থাকে, ঠিক আছে। অসম্পৃক্ত দ্রবণে দ্রাব্য কম থাকে, সম্পৃক্ত দ্রবণে দ্রাব্য ঠিক থাকে, আর অতিরিক্ত দ্রবণে দ্রাব্য বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। এইভাবে তোমরা করে নেবে, ঠিক আছে, খাতায় যাতে তোমাদের বুঝতে সুবিধায়, তাই আমি খাতা থেকে তোমাদেরকে আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমি যদি 50 গ্রাম জল নিই, তার মধ্যে যদি 15 গ্রাম চিনি নিই, ঠিক আছে, তাহলে আরও এক্সট্রা আমাকে 5 গ্রাম নিতে হবে, সেটাই তো অসম্পৃক্ত, মানে অসম্পূর্ণ। অসম্পৃক্ত কথার মানে হচ্ছে অসম্পূর্ণ, অসম্পৃক্ত কথার মানে হচ্ছে অসম্পূর্ণ, ঠিক আছে, দ্রাব্য কম থাকে, মানে আরও এক্সট্রা আমাকে নিতে হবে চিনি, ঠিক আছে। সম্পৃক্ত দ্রবণে কি দ্রাব্য ঠিক থাকে, 50 গ্রাম নিলাম জল আর 20 গ্রাম চিনি, তার মধ্যে যে বললাম সেই দ্রবণটা একদম ঠিকঠাক, একদম পারফেক্ট, ঠিক আছে। এখানে দেখো 20 গ্রাম যেহেতু চিনি নিয়েছি, তাহলে সেই অনুযায়ী একদম ঠিক আছে। অতিরিক্ত কি, দ্রাব্য বেশি পরিমাণে থাকে, তো আমি সম্পৃক্ত দ্রবণে দেখলাম যে দ্রাব্য ঠিকঠাক পরিমাণে নিয়েছি। অতিরিক্ততে কিন্তু আবার 50 গ্রাম যদি জল নিই, আরও 20 গ্রাম যে নিয়েছিলাম ঠিকঠাক ছিল, সেটাকে আবার আরও 5 গ্রাম এক্সট্রা চিনি করে দিলাম, আরও মিষ্টি করে দিলাম, ঠিক আছে। যে পরিমাণ মিষ্টি ছিল তার থেকে আরও চিনি জলটা মিষ্টি হয়ে গেল, তাহলে সেটা হয়ে যাবে অতিরিক্ত। এখানে কথার মানে আছে দেখো, অতিরিক্ত মানে আরও অত্যাধিক হয়ে গেল, আরও বেশি নিয়ে নিয়েছি চিনি। তো এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণের লাইন, ঠিক আছে। যদি নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণে দ্রাব্য দ্রবীভূত করে যায়, এখানে 15 নিয়েছি, আরও 5 গ্রাম লাগবে, মানে অসম্পূর্ণ হবে, ঠিক আছে, অসম্পৃক্ত। তারপর সম্পৃক্ত দ্রবণে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণে দ্রাব্য দ্রবীভূত থাকে, মানে যতটা পরিমাণ দ্রাব্য থাকা উচিত সেটাই আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে সম্পৃক্ত। আর অতিরিক্তর ক্ষেত্রে কি, অতিরিক্তর ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যে পরিমাণ দ্রাব্য থাকতে পারে তার চেয়েও বেশি দ্রাব্য নিয়েছি, সেটা হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে। 50 গ্রাম জলে আর এক্সট্রা যদি 20 গ্রাম নিই, আর 5 গ্রাম এক্সট্রা নিয়ে নিয়েছি চিনি, সেটা হচ্ছে অতিরিক্ত দ্রবণ। তারপর দেখো কি বলেছে, সম্পৃক্ত দ্রবণের ওপর উষ্ণতার প্রভাব, ঠিক আছে। ঘরের উষ্ণতায় প্রস্তুত কোনো সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়লে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়, মানে ঘরের মধ্যে প্রস্তুত উষ্ণতা, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণে যদি উষ্ণতা বাড়ে তাহলে দ্রবণটি কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে, এবং ঘরের উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমলে কিছু পরিমাণ দ্রাব্য দ্রবণ থেকে বেরিয়ে এসে পাত্রের তলায় থিতিয়ে পড়ে। এই অবস্থায় কিছু উপরের স্বচ্ছ দ্রবণটি সম্পৃক্ত অবস্থায় থাকে, মানে কোনো সম্পৃক্ত দ্রবণকে যদি আমি উষ্ণতা বাড়াই সেটা অসম্পৃক্ত হয়ে যাবে, ঠিক আছে। মানে ওই সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি উষ্ণতা বাড়িয়ে দিই, ঠিক আছে, সেটা অসম্পৃক্ত হয়ে যাবে, কারণ তার দ্রাব্যের কিছুটা কমতি হয়ে যাবে, সেটাই। আর যদি উষ্ণতা কমায়, ঠিক আছে, উষ্ণতা কমালে কিন্তু কোনো পরিবর্তন থাকবে না, এটা কিন্তু মনে রাখবে যে যদি সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমায় তাহলে কিন্তু সম্পৃক্ত দ্রবণেই থাকবে, সম্পৃক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে। যে সম্পৃক্ত দ্রবণে দ্রাব্য ছিল কিছু পরিমাণ দ্রাব্য তলে থিতিয়ে পড়ে যাবে, কিন্তু সেটা সম্পৃক্ত অবস্থায় থাকবে উষ্ণতা কমালে, আর উষ্ণতা বাড়ালে অসম্পৃক্ত হয়ে যাবে, মানে দ্রাব্যে যে, মানে একটা জলে চিনির মধ্যে যে নিয়েছি চিনিটা দ্রাব্যের পরিমাণটা একটু কম পড়ে যাবে উষ্ণতা বাড়ালে, ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি এবং অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি। তো সম্পৃক্ত দ্রবণকে কিভাবে অসম্পৃক্ত করতে পারবো এবং অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত করতে পারবো, ঠিক আছে। তো এগুলো খাতায় শর্ট করে লিখে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তোমরা বই থেকে অবশ্যই পড়বে, আমি খাতায় করে নিয়েছি, ঠিক আছে, শর্টভাবে, যাতে তোমরা তাড়াতাড়ি সেটা জিনিসটা বুঝতে পারো। তো সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার কি, সম্পৃক্ত দ্রবণকে যদি অসম্পৃক্ত করতে চাই তাহলে আমাদেরকে উষ্ণতা বৃদ্ধি করতে হবে এবং আরও দ্রাবক যোগ করতে হবে, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো আবশ্যক, ঠিক আছে। মানে
যদি অসম্পৃক্ত করতে চাই উষ্ণতা বৃদ্ধি করতে হবে। উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, দ্রাবের অভাব পড়বে, তাহলে সেটাই অসম্পৃক্ত হয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, দ্রাবক যোগ করতে পারি, মানে যে দ্রাবক আর দ্রাবকের পরিমাণটা যেটা ছিল সেই দ্রাবকটা আরও যোগ করে দিলেই কিন্তু মানে চিনি আর জলের যে মিশ্রণটা সেটা একদম পারফেক্ট আছে। সেই তার মধ্যে যদি আরও দ্রাবক মানে আরও জল দিই, ঠিক আছে, আর এক গ্লাস জল দিয়ে দিই, তো সেটা হয়ে যাবে অসম্পৃক্ত, সেটাই দ্রাবক যোগ করে দিলে। তারপর অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার উপায় তার উল্টো হয়ে যাবে, উষ্ণতা হ্রাস করতে হবে, ঠিক আছে। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করলে উষ্ণতা হ্রাস করতেই হবে, উষ্ণতা কমলে কিন্তু সেটা সম্পৃক্ত হয়ে যাবে। আর একটা কি, সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণে কিছু দ্রাব্য যোগ করতে হবে, মানে অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আরও যদি কিছু দ্রাব্য যোগ করি তাহলে সেটা সম্পৃক্ত হয়ে যাবে, ঠিক আছে। এখানে অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বলেছে দ্রবণটা আছে অসম্পৃক্ত, তাহলে দ্রাব্যের অভাবেই তো অসম্পৃক্ত হয়েছে, যদি দ্রাব্য যোগ করে দিই দ্রবণে তাহলে সেটাই হয়ে যাবে সম্পৃক্ত। আর সম্পৃক্তকে অসম্পৃক্ত করতে গেলে অভাব করতে মানে সেই দ্রবণটা অভাব করতে গেলে কী করতে হবে, দ্রাবক যোগ করতে হবে, তাহলেই অসম্পৃক্ত হয়ে যাবে, অসম্পূর্ণ হয়ে যাবে। কোনো দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত বুঝবে কি করে, যদি দ্রাব্য দ্রবণে যায় তাহলে সেটা অসম্পৃক্ত ছিল, ঠিক আছে। মানে যদি দ্রাব্য আরও দ্রবণে লাগে তাহলে সেটা তো অসম্পৃক্তই ছিল, সেটা ভাববো। আর যদি দ্রাব্য দ্রবণে গ্লাস আকারে নিচে থিতিয়ে পড়ে সেটা সম্পৃক্ত ছিল, মানে যতটা পরিমাণ সেটা দ্রবণে গুলে গেছে, মানে যতটা পরিমাণ দ্রাব্য সেটা কিন্তু দ্রাবকের মধ্যে মিশে দ্রবণ তৈরি হয়ে গেছে, এবং কিছু পদার্থ যেগুলো বেঁচে আছে সেগুলো থিতিয়ে পড়ে আছে, মানে আর লাগবে না, সেটা হয়ে যাবে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত মানে দ্রাব্যের অভাব, ঠিক আছে, আরও দ্রবণে লাগবে দ্রাব্য, সেটাই। এরপর দেখব কেলাস ও কেলাসন। তো কেলাস কাকে বলে, নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে, যেমন তুতে, ফটকিরি, মিছরি ইত্যাদি কেলাস রূপে অবস্থান করে। এইসব পদার্থের কেলাসগুলি লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি এক এক ধরনের নির্দিষ্ট জ্যামিতিক বৈরাকৃতি আছে। তো কেলাসের আকার ছোট বা বড় যাই হোক না কেন, একটি নির্দিষ্ট পদার্থে কেলাসের আকৃতি একই রকম হয়। কেলাসে উপস্থিত কণাগুলি বিন্যাসের ওপর কোনো নির্দিষ্ট আকৃতি নির্ভর করে, ঠিক আছে, মানে কেলাসে উপস্থিত কণাগুলি বিন্যাসের ওপর কোনো কেলাসের আকৃতি নির্ভর করে। তো এই যে দেখো ফটকিরি, তুতে, মিছরি এগুলো কিন্তু এক একটা কেলাস, ঠিক আছে, এরা কেলাসের আকার ধারণ করেছে, ঠিক আছে। কঠিন পদার্থের দানা এবং এই দানাগুলোকে কিন্তু আমরা কেলাস বলছি, এক একটা নির্দিষ্ট আকার আছে, ঠিক আছে। ছোটোখাটো যেমন মিছরি, ফটকিরি এগুলো দেখো জ্যামিতি আকৃতি রয়েছে, আর যে কণাগুলি কেলাস হিসেবে বিরাজ করে না তাদেরকে অনিয়তাকার পদার্থ বলবো, যেমন স্টার, চুন, কাঁচ এগুলো কিন্তু অনিয়তাকার, কোনো আকার নেই। আর এই যে কেলাসনটা কি, কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ বা গলিত অবস্থা থেকে অথবা পদার্থটিকে ঊর্ধ্বপাতিত করলে যে কেলাস প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়াকে কেলাসন বলবো, ঠিক আছে। কেলাসনের মুহূর্তে মানে কেলাসনের সময় দ্রবণ প্রকৃতপক্ষে কিছুটা অতিপৃক্ত হয়ে যায়, মানে কেলাস প্রস্তুত করার এই প্রক্রিয়াকে আমরা কেলাসন বলবো, ঠিক আছে। তো এখানে দেখো এই যে দেওয়া আছে ফটকিরি জলীয় দ্রবণ থেকে ফটকিরির কেলাস প্রস্তুতি, তো দেখো খাতায় করে নিয়েছি, ঠিক আছে। নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে আমরা কেলাস বলবো, যেমন চিনি, ফটকিরি, তুতে। আর কেলাসনটা কি, কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ এবং গলিত অবস্থা থেকে শীতলীকরণ দ্বারা ঊর্ধ্বপাতন দ্বারা কেলাস গঠন করার প্রক্রিয়াকে কেলাসন বলবো। তো এটা দেখো কেলাসন প্রক্রিয়া। তো দেখো এখানে উষ্ণতা বৃদ্ধি বলেছে, উষ্ণতা বৃদ্ধি থেকে যদি উষ্ণতা হ্রাস করি, এখানে বলেই দেওয়া আছে শীতলীকরণের দ্বারা। তো এখানে 40 ডিগ্রি উষ্ণতা ছিল, ঠিক আছে, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল, তার মধ্যে 50 গ্রাম জল নিয়েছি, তার মধ্যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ নিয়েছি, এবং যখন উষ্ণতা হ্রাস করছি, ঠিক আছে, উষ্ণতা কমিয়ে দিচ্ছি, 40 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস করে দিচ্ছি, তখন 50 গ্রাম জল আছে, 50 গ্রামের জলের মধ্যে 20 গ্রাম NaCl ছিল সোডিয়াম ক্লোরাইড,
তো ওখানে যেহেতু উষ্ণতা হ্রাস করছি, তাহলে কি বলেছি, উষ্ণতা হ্রাসে সেটা সম্পৃক্ত হয়ে যাবে এবং থিতিয়ে পড়বে। তো 5 গ্রাম যে দ্রাব্য সেটা হয়ে যাবে নিচে পড়ে যাবে, থিতিয়ে পড়ে যাবে, সেটাই কেলাস হিসাবে তলে পড়ে রইবে। ঠিক আছে, বা বলতে পারো সেই দ্রাবকের মধ্যে বা দ্রবণের মধ্যে মানে অনবরত ঘুরবে। তো এই দুটো পাত্রের একই পরিমাণ দ্রবণের মধ্যে একই পরিমাণ জল এবং একই পরিমাণ যে দ্রাব্য সেটা দেওয়া আছে। ঠিক আছে, মানে দ্রাবক জল তো 50 গ্রাম করে আর দ্রাব্য 20 গ্রাম করে। ঠিক আছে, NaCl সোডিয়াম ক্লোরাইড এখানে দ্রাব্য কঠিন পদার্থ। তো দুটোই কিন্তু একই পরিমাণ মেশা আছে। আর উষ্ণতাটা কি করছি, উষ্ণতাটা কমিয়ে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে শীতলীকরণ, তাহলে 40 ডিগ্রি থেকে 10 ডিগ্রি করে দিলাম। তাহলে কি হয়ে যাবে, এই দ্রবণটা যে ঠিক পরিমাণ ছিল সেটা কি হয়ে যাবে, এই দ্রবণের মধ্যে যে দ্রাব্য ছিল দ্রবীভূত, সেটা সেই দ্রাব্যটা আরও এক্সট্রা যে 5 গ্রাম সেটা থিতি পড়ে যাবে, সেটাই ক্লাস হিসেবে রইবে। ঠিক আছে, থিতি পড়ে যাবে বা যে দ্রবণের মধ্যে ঘুরতে থাকবে, আর দ্রবীভূত হবে না। ঠিক আছে, মানে অতিরিক্ত হয়ে যাবে। আর অনিয়তাকার পদার্থ তো আমরা আগেই পড়েছি, যেসব পদার্থ কেলাস হিসেবে থাকতে পারে না তাদের অনিয়তাকার পদার্থ বলে, যেমন স্টার্চ, চুন, কাঁচ ইত্যাদি, এগুলো হচ্ছে অনিয়তাকার পদার্থ। তো কেলাস হিসেবে থাকতে পারে না বলতে যেমন আকৃতি, নির্দিষ্ট সংখ্যক, আয়তন, সমসত্ব, ঠিক আছে, কঠিন, এইগুলোর মধ্যে যে কোনো একটা না থাকলে সেটা অনিয়তাকার। আর শেষ দ্রব্য কি, কেলাসন প্রক্রিয়ায় কেলাস প্রস্তুত করে ক্লাসটিকে পৃথক করার পর পাত্রের অবশেষ রূপে যে তরলটি পড়ে থাকে তাকে আমরা শেষ দ্রব্য বলবো। দুটোই একই পাত্র নিয়েছি এবং একই পাত্রতে একই পরিমাণ দ্রবণ আছে। ঠিক আছে, এবং সেই দ্রবণের মধ্যে দ্রাবকও সেম পরিমাণ আছে এবং দ্রাব্যও সেম পরিমাণ আছে, এবং উষ্ণতা হ্রাস করেছি। ঠিক আছে, তার মধ্যে দেখলাম যে 50 গ্রাম করে জল আছে আর 20 গ্রাম করে তার দ্রাব্য রয়েছে, মানে সোডিয়াম ক্লোরাইড, আর জলটা হচ্ছে দ্রাবক। ঠিক আছে, দ্রাব্য আর দ্রাবক মিলেই তো দ্রবণ। তো তার মধ্যে দেখলাম যে এটা প্রথমেরটাতে উষ্ণতা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, তারপরে যখন উষ্ণতা কমিয়ে দিলাম 10 ডিগ্রি করে দিলাম, তখন দেখো কি হচ্ছে, এই যে 20 গ্রাম NaCl ছিল, তো উষ্ণতা হ্রাসে তো সেটা কি হয়ে যায়, উষ্ণতা যদি হ্রাস করে দিই তাহলে সম্পৃক্ত দ্রবণ যেহেতু, তাহলে উষ্ণতা হ্রাস করলে সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। অসম্পৃক্ত দ্রবণকে উষ্ণতা হ্রাস করলে সেটা সম্পৃক্ত দ্রবণ হয়, আবার সম্পৃক্ত দ্রবণকে যদি আমি উষ্ণতা হ্রাস করি সেটা অতিরিক্ত হয়ে যায়। মানে কিছুটা এই যে 50 গ্রাম জলে 15 গ্রাম NaCl থাকবে এবং 5 গ্রাম যে এক্সট্রা সেটা কিন্তু ক্লাস হিসেবে পড়ে থাকবে। এবং ঠিক আছে, এটা তো দেখলাম ক্লাস হিসেবে পড়ে রইল, সেটা হয়ে যাবে ক্লাস। আর যে শেষ দ্রব্য সেটা হয়ে যাবে এটা 50 গ্রাম জল প্লাস 15 গ্রাম NaCl, মানে দ্রাব্য প্লাস দ্রাব্য, যে জলের মধ্যে যে দ্রাব্যটা মিশে থাকবে সেটাই শেষ দ্রব্য। ঠিক আছে, জলের মধ্যে যে দ্রাব্যটা থাকবে গুলে থাকবে সেটাই শেষ দ্রব্য। আর এক্সট্রা যে 5 গ্রাম NaCl বাড়তি হয়ে গেল উষ্ণতা হ্রাসে যে দ্রাব্যটা একটু বেড়ে গেল, মানে অতিরিক্ত হয়ে গেল, সেটা কেলাস রূপে পড়ে থাকবে, কারণ অতিরিক্ত হয়ে গেছে, তার মধ্যে আর লাগবে না, উষ্ণতা যেহেতু হ্রাস করে দিয়েছি। ঠিক আছে, মানে অতি হয়ে গেল আরও, তাহলে সেটাই ক্লাস রূপে পড়ে থাকবে, সেটা যাবে ক্লাস। আর তার মধ্যে যে জলটার মধ্যে যে গুলে যাবে যতটা পরিমাণ লাগবে উষ্ণতা হ্রাসে সেটা শেষ দ্রব্য। তাহলে জলটা এবং যে এই দ্রাবক এবং দ্রাব্যটা যে পরিমাণ রয়েছে সেটাই হচ্ছে শেষ দ্রব্য। ঠিক আছে, পড়ে রয়েছে সেটাই আর কি, আর কিছু না। তো তোমরা দেখবে যে ফটকিরি জলীয় দ্রবণ থেকে ফটকিরির কেলাস প্রস্তুতি, ঠিক আছে, কীভাবে করছে। এই যে দেখো, এটা হচ্ছে ফটকিরির দ্রবণ আর ফটকিরির বীজ কেলাস। ঠিক আছে, তো এটা দেখো কেলাসিত হয়ে গেছে। ঠিক আছে, একটা মানে কি বলতো, একটা বিকারের মধ্যে জল নিলে তো সেই জলটিকে জলটা না এবং উত্তপ্ত করা হলো। ঠিক আছে, তার মধ্যে কাঁচদণ্ডের সাহায্যে, এই যে একটা কাঁচদণ্ড, তার মধ্যে জলকে নাড়তে নাড়তে ওর মধ্যে অল্প পরিমাণ ফটকিরি চূর্ণ যোগ করলাম। ঠিক আছে, যে তারপর যতক্ষণ না বিকারের তলায় কিছুটা ফটকিরি থিতিয়ে পড়ে, এরপর উত্তপ্ত অবস্থায় উপরে স্বচ্ছ সম্পৃক্ত দ্রবণকে দ্রুত পরিশোধন করলাম এবং বিকার সংগ্রহ হয়। ঠিক আছে, এরপর দেখো 1 নম্বর পয়েন্টে কি, সম্পৃক্ত দ্রবণ সহ দ্বিতীয় বিকারটিকে ঘরের উষ্ণতায় ঠান্ডা করা হলে কিছুক্ষণের মধ্যে কেলাসন প্রক্রিয়া শুরু হয়ে ফটকিরির কেলাস বিকারের তলায় ও গায়ে জমতে থাকবে।
কেলাসন সম্পূর্ণ হওয়ার পর ঠান্ডা অবস্থায় পরিস্রবণ করলে কেলাসগুলি সংগ্রহ করা হয়। অথবা কি হবে, 2 নম্বর পয়েন্টে কেলাসন প্রক্রিয়া শুরু করার আগে ফটকিরি একটা ছোট কেলাসকে সুতোর সাহায্যে বিকারে সম্পৃক্ত দ্রবণে ঝুলিয়ে দিলে কেলাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং এই কেলাসের গায়ে ফটকিরির কেলাস, ঠিক আছে, সমন্বয়ে জমতে থাকে এবং অবশ্যই একটা বড় আকারের কেলাস উৎপন্ন হয়। এই ঘটনাকে অতিবৃদ্ধি বলে। এরপর দ্রবণ থেকে ফটকিরির কেলাসকে পৃথক করা হয়। মানে সম্পৃক্ত দ্রবণ সহ তৃতীয় বিকারটাকে যদি ঘরের উষ্ণতায় ঠান্ডা করা হলে, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে কেলাসন প্রক্রিয়া শুরু হয়ে ফটকিরির কেলাস এই যে বিকারের গায়ে বা তলায় জমতে থাকছে, ঠিক আছে। উষ্ণতা যখন আস্তে আস্তে হ্রাস করছি, প্রথমে উত্তপ্ত অবস্থায় ছিল, তারপর আস্তে আস্তে ঠান্ডা করছি, এই যে। তারপর দেখো আস্তে আস্তে কী হচ্ছে, ওই যে ফটকিরির কেলাস সেটা বিকারের তলায় এবং গায়ে জমতে থাকছে এবং কেলাসনের সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় পরিস্রবণ কেলাসগুলি সংগ্রহ করা হয়। অথবা কেলাসন প্রক্রিয়া শুরু করার আগে ফটকিরির একটা ছোট্ট টুকরো কী হবে, এর মধ্যে রেখে দিবে, দেখবে কি হবে, আস্তে আস্তে এই ছোট ফটকিরির গায়ে যে দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেলাস হিসেবে ছোট ফটকিরির গায়ে থাকবে এবং বিশাল আকার ধারণ করবে। এই ফটকিরির যে আকারটা সেটা বিশাল হবে। এই যে কেলাসিত ফটকিরি, ঠিক আছে, সুতোর সাহায্যে ঝুলিয়ে রাখবে, একটা ছোট ফটকিরিকে সুতোর সাহায্যে ঝুলিয়ে রাখবে। তারপর কেলাসন করার আগে কি করবে, কেলাসন প্রক্রিয়ার আগে সুতোর সাহায্যে একটা ফটকিরিকে ঝুলিয়ে রাখবে, ঠিক আছে, টুকরো। তারপর কেলাসন প্রক্রিয়ার পর দেখবে কি হবে, এই যে ফটকিরির ছোট টুকরোটি এর মধ্যে যে আরও দ্রাব্য রয়েছে, মানে ফটকিরির দ্রবণ, এই দ্রবণের মধ্যে যে দ্রাব্য রয়েছে, দ্রাব্যটি ফটকিরির গায়ে আরও জমাট বেঁধে যাবে এবং বিশাল আকার ধারণ করবে, ঠিক আছে। এরপর রয়েছে দ্রবণের শক্তিমাত্রা ও তার একক। তো ঠিক আছে, তো কী বলছে, যেসব দ্রবণ মাত্র দুটো উপাদান নিয়েই তৈরি তাদের বাইনারি দ্রবণ বলে, দুটো উপাদান নিয়েই গঠিত, ঠিক আছে। এইরূপ দ্রবণে দ্রাব্যের আপেক্ষিক পরিমাণ বা গাঢ়ত্বের দ্রবণটির শক্তিমাত্রা বলা হয়। দ্রবণের শক্তিমাত্রাকে ভিন্নভাবে প্রকাশ করা হয়। 1 নম্বর সূত্রটা কি, সেটা হচ্ছে আয়তন ভিত্তিক শতাংশ, ঠিক আছে। এই যে দেখো W/V আয়তন, ঠিক আছে, কি বলেছে, প্রতি 100 মিলিলিটার আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকে সেই ভর প্রকাশক সংখ্যই ওই দ্রবণের আয়তন ভিত্তিক শতাংশ প্রকাশ করে। যেমন সোডিয়াম ক্লোরাইডের কোনো জলীয় দ্রবণ প্রতি 100 মিলিলিটার আয়তনে 10 গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকলে শক্তিমাত্রা হবে 10%, ঠিক আছে। আবার একটি গ্লুকোজের দ্রবণের শক্তিমাত্রা 15%, এর অর্থ হলো 100 মিলিলিটার আয়তনে 15 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। তো ভর আয়তন ভিত্তিকে দ্রবণের শক্তিমাত্রা পার্সেন্ট এককে প্রকাশ করা হয়। তো উষ্ণতা পরিবর্তনে দ্রবণের আয়তন ভিত্তিক শতকরা মাত্রা পরিবর্তিত হয় উষ্ণতা পরিবর্তনে। তো এই সূত্রটা মনে রাখবে যে ভর আয়তন ভিত্তিক শতকরার মাত্রা দ্রাব্যের ভর বাই দ্রবণের আয়তনের ভর ইন্টু 100। তো দেখো এটা কি, দ্রাব্যের ভর বাই দ্রবণের আয়তন, ঠিক আছে, ইন্টু 100। দ্রাব্যের ভর মানে গ্রাম এককে আর দ্রবণের আয়তন মানে মিলিলিটার এককে, ঠিক আছে, ইন্টু 100। তো এখান থেকে কিছু ছোটোখাটো ম্যাথ আছে, ঠিক আছে। তো এটা মনে রাখবে ফর্মুলাটা, আয়তন ভিত্তিক শতকরা, ঠিক আছে। এই যে দেখো 1500 ml এর আয়তনের একটি চিনি দ্রবণে 180 গ্রাম চিনি দ্রবীভূত আছে। ভর আয়তন ভিত্তিতে দ্রবণটির শতকরা মাত্রা নির্ণয় করো, তাহলে এখানে এই শতকরাটা হবে, ঠিক আছে, পার্সেন্টেজ W/V, ঠিক আছে, ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা আয়তন ভিত্তিক শতকরা, এটার ফর্মুলা, ঠিক আছে। তো কী হবে, চিনির ভর বাই দ্রবণের আয়তন, এখানে আমরা বলেছি যে দ্রাব্যের ভর বাই দ্রবণের আয়তন। তো এখানে দেখো আয়তন কত দেওয়া আছে, 1500, এখানে কিন্তু দ্রবণ, ঠিক আছে, দ্রাব্যতার সাথে এটার গুলিয়ে ফেলো না। দ্রাব্যতা ইকুয়াল টু আমরা জানি দ্রাব্য বাই দ্রাবক ইন্টু 100, আর এখানে দ্রাব্য, ঠিক আছে, দ্রাব্যের ভর বাই দ্রবণের আয়তন, দ্রবণের মানে দ্রাব্য প্লাস দ্রাবকের আয়তন থাকবে নিচে, দ্রবণ, ঠিক আছে, এটা গুলিয়ে ফেলো না। তো এটা হচ্ছে দেখো এখানে আয়তনটা লিখবো, উপরে এখানে কত আছে 180, ঠিক আছে, 180 গ্রাম 180 গ্রাম 100 আছে, ইন্টু 100 করলাম, তাহলে কী হবে, এই অ্যান্সারটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তো
তাহলে দ্রবণের শক্তিমাত্রা 12%। একই রকমভাবে 1000 মিলিলিটার 20% ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্যের পরিমাণ কত, একই রকমভাবে বার করব। ঠিক আছে, 20/100 ইন্টু 1000 তাহলে 200 গ্রাম, তাহলে দ্রাব্যের পরিমাণ হয়ে যাবে 200 গ্রাম। তো এর মধ্যে খাতাও কিছু ম্যাথ করেছি। ঠিক আছে, আয়তন ভিত্তিক যে শতকরা, তো সেখান থেকেও দেখো খাতায় দেখে নাও কি বলেছে। একটি গ্লুকোজ দ্রবণের শক্তিমাত্রা 15%-এর অর্থ কি? তো এখানে বলেছে যে গ্লুকোজ দ্রবণের শক্তিমাত্রার 15%, তাহলে কি হবে 15/100 ইন্টু 100, তাহলে 15%ই হবে। একই রকম দেখো 12 নম্বর কোয়েশ্চেন, 200 মিলিলিটার জলে 40 গ্রাম NaCl দ্রবীভূত হতে পারে, শক্তিমাত্রা কত? তো একই রকমভাবে দেখো 40 গ্রাম বলেছে, 40/200 ইন্টু 100 ইকুয়াল টু হয়ে যাবে 20%। ঠিক আছে, এখানে শক্তিমাত্রা চেয়েছি, তো ফর্মুলাটা আমরা জানি যে দ্রাব্যের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু 100। ঠিক আছে, এই সূত্র ধরে হয়ে যাবে। তাহলে 40 গ্রাম উপরে, নিচে 200 ইন্টু 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব। শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, আয়তন ভিত্তিক শতাংশ, দ্রাব্য বাই দ্রবণ ইন্টু 100। আর দ্রাব্যতার ফর্মুলা আলাদা, সেটা হয়ে যাবে দ্রাব্য বাই দ্রাবক ইন্টু 100, সেটা দ্রাব্যতার ফর্মুলা। তো সেই ফর্মুলা দিয়ে আমরা কিছু ছোটোখাটো ম্যাথ করলাম। 100 গ্রাম 100 ml জলে 20 গ্রাম NaCl সমান কত? তাহলে 20/100 ইন্টু 120%, তো এটা বইতেই আছে। ঠিক আছে, তারপর দেখো 1 লিটার শরবতে 200 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, শক্তিমাত্রা কত? তো এখানে কীভাবে 25% হলো, যেহেতু 1 লিটার বলেছে এখানে মিলিলিটার করতে হবে। ঠিক আছে, আয়তন ভিত্তিক শতাংশে যে দ্রবণের, সেটা কিন্তু সবসময় মিলিলিটারে করতে হবে। এখানে 1 লিটার আছে মিলিলিটার, তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার? 1000 মিলিলিটার। ঠিক আছে, তাহলে 250/1000 ইন্টু 100 করলে 25% বেরিয়ে যাবে। এই যে ম্যাথটা করেছি এখানে, এই যে ম্যাথটা করেছি 250/1000 ইন্টু 100 ইকুয়াল টু 25%। ঠিক আছে, অ্যান্সারটা বেরিয়ে গেল। তারপর 16 নম্বরে কী আছে, 1000 মিলিলিটার 20% ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে দ্রাব্যের পরিমাণ কত? তো এটা বইতেই রয়েছে। ঠিক আছে, বইতে দেখলাম। তো 20% মানে জানি 20/100, যেহেতু 1000 মিলিলিটার বলেছে তাহলে ইন্টু 1000, তাহলে কাটাকুটি করে এটা হয়ে যাবে 200 গ্রাম দ্রাব্য। এখানে দ্রাব্য চেয়েছে। তারপর বলেছে মোল প্রতি লিটার বা মোলারিটি হিসেবে শক্তিমাত্রা। ঠিক আছে, আগে দেখলাম কি, আগে আয়তন ভিত্তিক, এবারে মোল যে মোলারিটি, তো এর ফর্মুলাটা এটা হয়ে যাবে। ঠিক আছে, দ্রবণে মোল প্রতি লিটার শক্তিমাত্রা মোলারিটি ইকুয়াল টু দ্রাব্যের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন, এটা হয়ে যাবে। তো এখানে মোলারিটি সংজ্ঞা আছে, কোনো দ্রবণে প্রতি লিটার বা 1000 মিলিলিটার আয়তনে যত মোল দ্রাব্য দ্রবীভূত হতে পারে তাকে ওই দ্রবণের মোল প্রতি লিটার শক্তিমাত্রা বা মোলারিটি বলবো। ঠিক আছে, আয়তন ভিত্তিক শতাংশতে দেখো 100 মিলিলিটার বলেছে, প্রতি মিলিলিটার কিন্তু মিলিলিটার নিতে হবে, 100 মিলিলিটার নিতে হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, মিলিলিটার করতে হবে। আর মোলারিটিতে কিন্তু দেখো কি বলেছে, যে লিটারও নিতে পারি বা মিলিলিটারও লিখতে পারি। ঠিক আছে, 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনে। আয়তন ভিত্তিক শতাংশের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনে দ্রবণের আয়তন ভিত্তিক শতকরা বা মাত্রা পরিবর্তিত হয়। আর মোলারিটির ক্ষেত্রে দেখো উষ্ণতা পরিবর্তনে দ্রবণের মোলারিটি পরিবর্তিত হয়। তো মোলারিটি সূত্র এটা হয়ে যাবে দ্রাব্যে মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটার এককে। ঠিক আছে, তো এই যে প্রতি লিটার বা মোলারিটির মাধ্যমে দ্রবণের শক্তিমাত্রাকে আমরা মোল লিটার -1 এককে প্রকাশ করব। তো মোলারিটি মানে কি, মোল লিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে, এটা হয়ে যাবে মোলারিটির সংকেত। ঠিক আছে, আর এই ফর্মুলাটা দিয়ে মোলারিটির সাহায্যে যে ম্যাথ দিবে সেগুলো হবে এখানে দেখো দেওয়া আছে। ঠিক আছে, বইতে দেওয়া আছে, ছোটোখাটো কিছু ম্যাথ দেওয়া আছে, যেমন 1.5 লিটার আয়তনে সালফিউরিক অ্যাসিডের দ্রবণে 29.4 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। তাহলে আমরা জানি, ঠিক আছে, এখানে মোলারিটি নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাদেরকে মোল সংখ্যা বার করতে হবে। ঠিক আছে, 29.4 গ্রাম H2SO4 এর মোল সংখ্যা বার করতে হবে। তারপরে আমরা যে মোলারিটি সেটা পাবো। তাহলে মোল সংখ্যা যদি বার করি, আমরা আগের ভিডিওতে মোলের ধারণায় চ্যাপ্টার দেখেছি, মোল সংখ্যা ইকুয়াল টু কী লিখেছি, ভর। ঠিক আছে, গ্রাম এককে বাই মোলার ভর, যেটা নিজস্ব, এটা হচ্ছে মোলার ভর। তাহলে এখানে যে গ্রামটা দেওয়া আছে সেটা,
ঠিক আছে, প্রদত্ত ভর যেটা দেওয়া থাকবে বাই মোলার ভর। তো প্রদত্ত ভর দেওয়া আছে 29.4 গ্রাম ইজো, আর এই যে H2SO4, ঠিক আছে, H2SO4, এই যে H2SO4 এর এটা হচ্ছে মোলার ভর, বা একে আমরা বলবো এর আণবিক ভর কত, এই যে 98 গ্রাম মোল টু দি পাওয়ার -1। আমরা জানি H2SO4 দুটো হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, 4টে অক্সিজেন আছে, তাহলে এখানে কী হবে 98 হবে, ঠিক আছে। 2 প্লাস 32, তাহলে 34, ঠিক আছে। 2 প্লাস 32, 2 হচ্ছে হাইড্রোজেন, দুটো আছে, হাইড্রোজেনের মোলার ভর 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে দুটো আছে, তাহলে 2 প্লাস এখানে কত সালফারের আমরা জানি 32, তাহলে কী হবে 32 প্লাস 2 34, আর অক্সিজেন যেহেতু পারমাণবিক ভর জানি আমরা 16, ঠিক আছে। তাহলে এখানে 4টে আছে, 4 চলং 64 প্লাস এখানে যদি 34 যোগ করি 98 হয়ে যাবে, ঠিক আছে। এর মোলার আয়তন হচ্ছে 98, মোলার ভর হচ্ছে 98, তাহলে এখানে 98 গ্রাম মোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু হয়ে যাবে 0.3 মোল, ঠিক আছে। এটা যদি কাটাকুটি করি, এরপর আমরা যে দ্রবণটির মোলারিটি, ঠিক আছে, এখানে দেওয়া আছে যে এখানে যে বইতে দেওয়া রয়েছে ফর্মুলাটা সেটা দিয়ে করব। মোল সংখ্যা যেটা বেরোলো 0.31 বাই মোলারিটির আয়তন কত আছে 1.5 লিটার। তো এইভাবে কাটাকুটি করে 0.2 মোল লিটার টু দি পাওয়ার -1 এটা বের হবে, ঠিক আছে। তাহলে এতএব প্রদত্ত দ্রবণটির সালফিউরিক অ্যাসিডের দ্রবণটির শক্তিমাত্রা এটা। একই রকমভাবে এটাও হবে, ঠিক আছে, বাড়িতে করবে। একই রকমভাবে এটাও হয়ে যাবে 200 মিলিলিটার 0.25 মোল টু দি পাওয়ার একই রকমভাবে এটাও হয়ে যাবে 200 মিলিলিটার 0.25 মোল লিটার -1 ক্যালসিয়াম CaCO3 দ্রবণে CaCO3 পরিমাণ নির্ণয় করতে হবে। তো একই রকমভাবে প্রথমে আমরা কি করব, এই যে দেওয়া আছে, ঠিক আছে, এর যে ভরটা সেটা বার করব, মোলার ভর, তারপর এভাবে করে বোধহয় আমরা বার করতে পারবো। তো CaCO3 এর মোলার ভর এভাবে 100 গ্রাম পার মোল বের হলো, ঠিক আছে। তো এখানে মোলার ভর চেয়েছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো মোলার ভরটা দিয়ে এই যে 0.25 মোল লিটার -1 আছে, এটা গুণ করতে হবে, তাহলে 25 গ্রাম বের হবে। তারপর 25/1000 × 200 করব, 5 গ্রাম বের হবে। বলেছে গ্রাম প্রতি লিটার হিসেবে শক্তি মাত্রা, ঠিক আছে। গ্রাম প্রতি লিটার বলতে গ্রাম লিটার টু দি পাওয়ার -1, ঠিক আছে। এটা সংকেতটাতে কি বলছে, কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকে সেই গ্রামে প্রকাশিত ভর দ্বারা ওই দ্রবণের গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রাকে প্রকাশ করা হয়। এই শক্তিমাত্রার একক হচ্ছে গ্রাম লিটার টু দি পাওয়ার -1। এই শক্তিমাত্রা উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয়। তো একই রকমভাবে গ্রাম প্রতি লিটার হিসেবে শক্তিমাত্রা কী হয়ে যাবে, দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন, ঠিক আছে। দ্রাবের ভর বলতে গ্রাম এককে, আর দ্রবণের আয়তন লিটার এককে। তো দেখো এখানে একদিকে লেখা আছে একটা ছকের মধ্যে কি বলেছে, উষ্ণতার পরিবর্তনে আয়তন পরিবর্তিত হয়, তাই উষ্ণতার পরিবর্তনে উক্ত 3টি শক্তিমাত্রা পরিবর্তন ঘটে। তো এই যে গ্রাম প্রতি লিটার, ঠিক আছে, শক্তিমাত্রা, তারপরে এই যে মোলারিটি শক্তিমাত্রা, আয়তন ভিত্তিক শতাংশ, ঠিক আছে, এই তিনটের ক্ষেত্রেই দেখো উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এই যে তিনটের ক্ষেত্রেই আয়তন ভিত্তিক শতাংশ, মোলারিটির যে শক্তিমাত্রা, আর গ্রাম প্রতি লিটারের শক্তিমাত্রা, তাই উষ্ণতার পরিবর্তনে উক্ত 3টি শক্তিমাত্রাই পরিবর্তন ঘটে। তো এখানে দেখো 2.5 লিটার NaCl দ্রবণে 20 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে গ্রাম প্রতি লিটারে দ্রবণটির শক্তিমাত্রা নির্ণয় করো। তো এখানে তো দ্রবণটির শক্তিমাত্রার ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে, ফর্মুলা দেখেই করব। তো শক্তিমাত্রা কি NaCl এর ভর মানে দ্রাবের ভর, ঠিক আছে। তারপর বলেছে যে দ্রবণের আয়তন, তাহলে দ্রবণের আয়তন 2.5 লিটার এখানে দেওয়াই আছে লিটার এককে, তাহলে এটার অ্যান্সার হবে 8 গ্রাম পার লিটার -1 বা গ্রাম লিটার টু দি পাওয়ার -1, ঠিক আছে। তো এখানে হবে 8 গ্রাম পার লিটার, বা আমরা বলতে পারি 8 গ্রাম লিটার টু দি পাওয়ার -1। তারপর দেখো 25% K2CO3 দ্রবণের শক্তিমাত্রা গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। তো এটা কি হবে, এই যে 25 গ্রাম এখানে বলেই দিয়েছে, এখানে বলেছে 25% K2CO3, তাহলে 100 ml দ্রবণে K2 এর পরিমাণ 25 গ্রাম, ঠিক আছে। এখানে গ্রাম পার লিটার দেওয়া আছে, তাহলে 1 গ্রাম পার লিটার সমান 1000 মিলিলিটার।
গ্রাম পার লিটারকে যদি আমি মিলিলিটারে করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাই এখানে 25% বলেছে, তাহলে 25/100, 25% মানে হচ্ছে 125, ঠিক আছে। 25/100 যেহেতু পার্সেন্টেজ আছে তাই এখানে 25/100 হয়ে যাবে, ঠিক আছে। পার্সেন্টেজ যেহেতু শতকরা বলেছে, ইন্টু 100 কেন, কারণ এখানে দেখো লিটারে আছে, মিলিলিটারে করতে হচ্ছে, এখানে বলে দেওয়া আছে মিলিলিটারে K2 এর পরিমাণ, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার অ্যান্সার হবে 250 গ্রাম পার লিটার। তারপর দেখো 5 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। গ্রাম পার লিটার এককে দ্রবণটির গাঢ়ত্ব নির্ণয় করো। তো এখানে কী হবে, দ্রবণটির শক্তির মাত্রা ইকুয়াল টু কী হয়ে যাবে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর, ঠিক আছে, বাই হচ্ছে দ্রবণের আয়তন। তো এখানে কিছুই না, এখানে সিম্পল, মানে 40 গ্রাম দেওয়া আছে, 40 বা এখানে 5 লিটার আছে 5, তাহলে কি হয়ে যাবে 8 গ্রাম পার লিটার। শুধুমাত্র এই 3টে ফর্মুলা দেখে রাখবে, গ্রাম পার লিটার, গ্রাম প্রতি লিটারের শক্তিমাত্রা, এই সূত্রটা হবে, ঠিক আছে। দ্রব্যের ভর গ্রাম এককে, দ্রবণের আয়তন লিটার এককে, ঠিক আছে, এই দিয়ে হবে। আর এই যে মোলারিটি শক্তিমাত্রা, এটা হচ্ছে, এটা দেখলাম গ্রাম প্রতি লিটারের শক্তিমাত্রা, এটা হচ্ছে মোলারিটি শক্তিমাত্রা। তো একই রকমভাবে এখানে যেহেতু মোলারিটি বলেছে, তাহলে মোলের সংখ্যা হবে, ঠিক আছে, মোল সংখ্যা বার করতে হবে, তারপর বাই দ্রবণের আয়তন একই রকমভাবে। আর এখানে বলেছে আয়তন ভিত্তিক শতাংশ, তাহলে আমাদেরকে শতাংশ যেহেতু বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আয়তন ভিত্তিক শতাংশের যে ফর্মুলাটা, সেটা হয়ে যাবে কি, দ্রব্যের ভর আমরা জানি গ্রাম এককে বাই দ্রবণের আয়তন ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে শতাংশ দেওয়া আছে। বাস এই 3টে যদি মনে থাকে, ঠিক আছে, 3টে ফর্মুলা মনে থাকলে যদি তোমাদের এই ম্যাথগুলো দেওয়া থাকে, তাহলে তোমরা পারবে করতে। তো এটা দেখো দ্রবণের মধ্যে কণার গতি। তো এখানে কি বলেছে দেখো, যেমন চিনি আর জলের, এখানে চিনি জলের একটা এক্সাম্পল দেওয়া আছে। তো কি বলেছে যে একটা বিকার মধ্যে খানিকটা জল নিয়ে দাও, কিছুটা চিনি যোগ করলে স্থিরভাবে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যায় যে বিকারের তলায় অদ্রবীভূত চিনির পরিমাণ কমে গেছে। এক সময় দেখা যাবে সমস্ত চিনিটাই গুলে গিয়ে জল সমানভাবে মিষ্টি হয়েছে, ঠিক আছে। দ্রবীভবনের জন্য এরূপ ঘটে, মানে দ্রাব্য চিনি এবং দ্রাবক জলের অণুগুলি সর্বদা গতিশীল থাকায় দ্রাবের অণুগুলির নিজেদের মধ্যে দ্রাবক অণুর সঙ্গে অনবরত সংঘর্ষ হতে থাকে। এর ফলস্বরূপ দ্রাবের অণুগুলি ক্রমশ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যেতে থাকে। এই ঘটনাকে ব্যাপন বলে। সমগ্র দ্রবণে ঘনত্বের সমতা না আসা পর্যন্ত ব্যাপন প্রক্রিয়াটি চলতে থাকে। এরপরও কিন্তু দ্রবণে উপস্থিত অণুর সঞ্চারণ বন্ধ হয় না, তাদের পরস্পরের মধ্যে সংঘাত চলতেই থাকে। তারপর দেখো জলের মধ্যে কালির ব্যাপন। একটি বিকারে কিছুটা পরিমাণ জল নিয়ে কিছুক্ষণ স্থিরভাবে রেখে দেওয়া হলো। এরপর ওই জলের মধ্যে রোপারের সাহায্যে এক ফোঁটা নীল কালি যোগ করা হলে দেখা যাবে কালি ধীরে ধীরে ঘন কালির অংশ থেকে বর্ণহীন জলীয় অংশে ছড়িয়ে পড়ে। একসময় বিকারের জল সর্বত্র সমানভাবে হালকা নীল বর্ণ ধারণ করে। এই ক্ষেত্রে জলের মধ্যে কালির কণাগুলি ব্যাপনের ফলে এরূপ ঘটনা ঘটে, ঠিক আছে। তো ব্যাপন জিনিসটা কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, কারণ কালির ঘনত্বটা বেশি আর জলের ঘনত্বটা কম, তাই কি হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছে। যেটা নীল বর্ণ কালিটা, সেটা কিন্তু দেখো আস্তে আস্তে কী হচ্ছে, পুরো জলটাই কালারটাই হয়ে গেছে এবং হালকা বর্ণ ধারণ করেছে। যে কালির বর্ণটা সেটা ডিপ এবং ঘনত্ব বেশি, আর জল তো হালকা, ঠিক আছে, তার ঘনত্ব কম। তাহলে যখন তার মধ্যে যদি আমি কালি দিই কিছু ফোঁটা, তখন দেখবে কিছুক্ষণ পর গুলে সেই জলটা গুলে হালকা বর্ণ হয়ে যাবে, ডিপ নীল থেকে হালকা নীল, সেটাই হচ্ছে ব্যাপন, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। একই রকমভাবে চিনির জলটাও, যেটা আগে পড়লাম, ঠিক আছে, চিনির ঘনত্ব বেশি আর জলের ঘনত্ব কম চিনি থেকে, তো সেই জলের মধ্যে যদি চিনিকে দিই, তাহলে কিছুক্ষণ পর দেখবে ওই জলের মধ্যে চিনিটাই এমনিতেই আস্তে আস্তে গুলে যাচ্ছে, দিয়ে যে চিনির যে মিষ্টিটা সেটা পুরো জলের মধ্যে স্বাদটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সেটাই আর কি, সেটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। চিনির যে দ্রবণের মধ্যে অণুগুলো রয়েছে, সে অণুগুলো চারিদিকে গতিশীল হয়ে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, কম ঘনত্বের দিকে। তারপর দেখো জল ভিন্ন অন্যান্য দ্রাবকের ব্যবহার ও তাদের ক্ষতিকর প্রভাব। তো এখানে কি বলেছে, জল ভিন্ন অন্যান্য দ্রাবকগুলিকে বলা হয় অজলীয় দ্রাবক। জল ভিন্ন অন্যান্য দ্রাবকগুলিকে অজলীয় দ্রাবক বলবো। এরকম কয়েকটি দ্রাবক হলে, যেমন মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন, কেরোসিন, ক্লোরোফর্ম ইত্যাদি। তো দেখো বিভিন্ন দ্রাবকের এখানে
ব্যবহার দেওয়া আছে, ঠিক আছে। যেমন মিথাইল অ্যালকোহল, এটা রং বার্নিশের দ্রাবক হিসেবে মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, যেমন রজন, গালা, লেকার। তারপর ইথাইল অ্যালকোহল কি রং বার্নিশের দ্রাবক রূপে বিশেষ করে কৃত্রিম সুগন্ধি ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যাসিটন, এটা বার্নিশ ও পালিশের কাজে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার বিভিন্ন রেজিন জাতীয় পদার্থকে অ্যাসিটন দ্রবীভূত বা প্রলম্বিত করে বার্নিশ প্রস্তুত করা হয়, ঠিক আছে। তারপর যেমন কেরোসিন কাঠের আসবাবপত্র বা লোহা দ্বারা নির্মিত বস্তুর উপর তেল ভিত্তিক রং প্রয়োগ করার সময় থিনার হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়। 5 নাম্বার, ক্লোরোফর্ম বার্নিশের দ্রাবক হিসেবে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। এছাড়া শল্য চিকিৎসা চেতনানাশক রূপেও ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। তারপর রয়েছে ক্ষতিকর প্রভাব, ঠিক আছে। এই যে বিভিন্ন দ্রাবকগুলির ব্যবহার পড়লাম, এবার এই দ্রাবকগুলিরই ক্ষতিকর প্রভাব রয়েছে। মিথাইল অ্যালকোহল অন্ধত্ব ঘটায়। ইথাইল অ্যালকোহল স্মৃতিশক্তির হ্রাস বা লিভারের ক্রিয়াশীলতা ব্যাহত বা ক্যান্সারের সৃষ্টি ঘটায়। তারপর অ্যাসিটন ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা বৃদ্ধি করে। কেরোসিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। ক্লোরোফর্ম কিডনি ও লিভারের ক্ষতি করে। এছাড়াও ক্লোরোফর্ম ক্যান্সারের সৃষ্টি করে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ক্ষতিকর প্রভাব। মিথাইল অ্যালকোহল অন্ধত্ব, ইথাইল অ্যালকোহল স্মৃতিশক্তির হ্রাস, লিভারের ক্রিয়াশীলতার ব্যাঘাত, অ্যাসিটন ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা। কেরোসিন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। ক্লোরোফর্ম কিডনি লিভারের ক্ষতি করে। তো এইগুলোর ব্যবহার এবং ক্ষতিকর প্রভাবগুলো দেখবে, ঠিক আছে। তো আজকে এই যে দ্রবণ চ্যাপ্টারটা, এটা কিন্তু আমরা আলোচনা করলাম। অবশ্যই তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে, ঠিক আছে। তোমরাও নিজে কিন্তু ভালোভাবে পড়বে। আর পরের ভিডিওতে কিন্তু এবার এই দ্রবণ চ্যাপ্টার থেকেই গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে। তো এই যে বইতে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রথমে ভালোভাবে পড়ে নেবে একবার। আর এই যে এখানে রয়েছে কোলয়েড, এই কোলয়েডের বিভিন্ন যে ক্লোয়েডগুলো রয়েছে তাদের নামগুলো দেখবে এবং উদাহরণগুলো দেখবে কোনটা কোন কোলয়েড, ঠিক আছে। এই যে চারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোলয়েডের নামগুলো দেওয়া আছে ক্লোয়েড দ্রবণের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোয়েড দ্রবণ, মানে ক্লোয়েডের দ্রবণের বিভিন্ন প্রকারভেদ দেওয়া আছে। তো পরের ভিডিওতে কিন্তু এমসিকিউ আলোচনা করব।